হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অ্যাডভান্স কোর্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো নিয়ে কথা বলছিলাম। গত আগের ভিডিওতে আমরা আপনাদেরকে ৮ টা মেজর র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো নিয়ে আপনাদের মাঝে কথা বলেছি। তো গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোর মধ্যে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে অনেকগুলো অফিসিয়াল এবং আনঅফিসিয়ালি অনেক র্যাঙ্কিং ফ্যাক্টর রয়েছে। তবে সবচাইতে বেশি মার্কেটাররা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে করে হচ্ছে যে ২০০ যে র‍্যাঙ্কিং ফ্যাক্টর যে ব্র্যান্ড ডিনের দেওয়া যে ২০০ র‍্যাঙ্কিং ফ্যাক্টর এটার ভিতরে অনেক কিছু কভার করা হয়েছে এবং আরো কিছু আছে নতুন যেগুলো খুব রিসেন্টলি লিক হয়েছে। এরকম কিছু গুগলের র‍্যাঙ্কিং ফ্যাক্টর রয়েছে যেগুলো গুগল ডিরেক্টলি বলে যে এগুলো র‍্যাঙ্কিং ফ্যাক্টর না, বাট স্টিল এখনো সেগুলো র‍্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে। আসলে গুগলের সবকিছুই যে গুগল যেটা বলছে সেটা আসলে অন্ধের মতো বিশ্বাস করা যাবে না। অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে হবে আপনাকে, এক্সপ্লোর করতে হলে। তো যাই হোক, আজকে আমরা কথা বলবো হচ্ছে গুগলের ২০০ র‍্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে। তো এইটা এই 200 র‍্যাঙ্কিং ফ্যাক্টরের যে চেকলিস্টটা এটা আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। এটা ব্র্যান্ডিনের ব্যাকলিঙ্কো.com ওয়েবসাইট থেকে নেওয়া এবং এখানে ব্র্যান্ডিং গুগলের টপ যে র‍্যাঙ্কিং ফ্যাক্টর গুলো রয়েছে সেই র‍্যাঙ্কিং ফ্যাক্টর গুলাকে বিভিন্নভাবে ডিফারেন্সিয়েট করে সে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করেছে। তো আমি এই ভিডিওটা আগেই শুট করে রেখেছি। আমি চেষ্টা করব মানে আমাদের এই সেশনটার পরে আপনাদেরকে এই টোটাল ২০০ র‍্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আমি একটা শর্ট পর্যালোচনা আমার রয়েছে ৩টা ভিডিওতে ভাগ করা। সো আমি ৩টা ভিডিওতে আপনাদেরকে ২০০ র‍্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যার প্রত্যেকটা আপনি যদি এসইও প্র্যাকটিস করতে চান, আপনাকে যে ২০০ র‍্যাঙ্কিং ফ্যাক্টর একবার মুখস্থ করে ফেলতে হবে তা না। প্রতিদিন এসে আপনি দেখলেন, স্টাডি করলেন এবং সেটার উপরে আপনি আস্তে আস্তে নিজের মাঝে কনজিউম করার চেষ্টা করলেন যে আসলে যেই র‍্যাঙ্কিং ফ্যাক্টর গুলো রয়েছে সেগুলো আসলে কিভাবে কাজ করছে। প্রত্যেকটা রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়া সম্ভব না, তাহলে দেখা গেছে আমাদের র‍্যাঙ্কিং ফ্যাক্টরি আমাদের ১ মাস চলে যাবে শুধুমাত্র এগুলো কভার করতে। আমি জাস্ট আপনাদেরকে বলে যাব, আপনারা সেটা গ্রো থ্রু করবেন এবং এটা নিয়ে স্টাডি করার চেষ্টা করবেন। যেমন আমি বললাম ডোমেইন এইচটা র‍্যাঙ্কিং ফ্যাক্টর স্টিল এটা ম্যাটার করে। তো এটা যদি আমি আপনাদেরকে বললাম, বাট আপনি তখন এটাকে স্টাডি করতে হবে। যেমন এখানে কি বলেছে দেখেন, মেনি এসইও বিলিভ দ্যাট গুগল ইনহেরিটলি ট্রাস্টেড ওল্ডার ডোমেন। হাউএভার গুগল জন মুলারের নাম তো আপনারা সবাই জানেন, সে বলেছে ডোমেন এইজ নাথিং। স্টিল এই বিষয়টা আসলে সে নাথিং বলেছে ঠিকই, বাট এক্সপার্টরা এখনো বলছে যে এইজ ডোমেনটা অ্যাকচুয়ালি এখনো কাজ করে। সো অনেক কিছু গুগল অফিসিয়ালি বলবে আপনাকে যে এটা র‍্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে কাজ করে না, বাট আপনাকে স্টাডি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে। তো এইরকম আমি হয়তো আপনাদেরকে জাস্ট ওভারভিউ দিয়ে যাব প্রত্যেকটা র‍্যাঙ্কিং ফ্যাক্টরে, আপনাকে সেটা পর্যালোচনা করে আসলে নিজের মধ্যে আত্মস্থ করতে হবে। তো এখানে ব্র্যান্ডিং খুব চমৎকারভাবে এই যে র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলোকে সে বিভিন্নভাবে ভাগ করেছে। একটা হচ্ছে ডোমেইন ফ্যাক্টর, একটা হচ্ছে পেজ লেভেল ফ্যাক্টর, একটা হচ্ছে সাইট লেভেল ফ্যাক্টর, ব্যাকলিং ফ্যাক্টর, হ্যাঁ, ইউজার ইন্টারঅ্যাকশন, এরপর হচ্ছে স্পেশাল গুগল অ্যালগোরিদম রুল, ব্র্যান্ড সিগন্যাল, অনসাইট ওয়েব স্প্যাম ফ্যাক্টর, অফসাইট ওয়েব স্প্যাম ফ্যাক্টর। ঠিক আছে, তো অনেকগুলো বিষয় রয়েছে। এর ভিতরে মূল এসেনশিয়াল কিছু বিষয় আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করার চেষ্টা করব এবং আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন এবং ভিডিও শেষে আমি এই লিঙ্কটাও দিয়ে দিব, ব্যাকলিঙ্কের যে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরের যে লিঙ্কটা, আপনারা সেই ব্লগে গিয়েও ডিটেলস এটা সম্পর্কে জেনে আসবেন। ঠিক আছে, এবং মনে রাখার চেষ্টা করবেন। তো ফার্স্টে আসি ডোমেন ফ্যাক্টর নিয়ে। দেখেন ডোমেন ফ্যাক্টর নিয়ে ডোমেন এইজ, এখানে কি বলা হচ্ছে, গুগলের যে জন মুলার, ওই যে আমি গত আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে জন মুলারের টুইটার অ্যাকাউন্ট আপনারা কি রাখবেন, ফলো রাখবেন। ঠিক আছে, তো জন মুলার কিছুদিন আগে দেখেন ডোমেন এজটাকে আজকে থেকে আরো ৫-৬ বছর আগে সবাই ভাবতো যে যত বেশি ডোমেন এজ থাকবে, যত বেশি ওল্ড ডোমেন থাকবে, তত বেশি গুগলের এটা কি ট্রাস্ট গ্যাদার করবে। ঠিক আছে, তত বেশি গুগলের এটা গুগল এটাকে র্যাঙ্কিং এর জন্য এটা যেহেতু ওল্ড ডোমেন এটা অনেক ভালো, এরকম একটা সিগন্যাল দিতে থাকবে। কিন্তু অতি সাম্প্রতিক সময় গুগলের যে জন মুলার বলছে, সে বলছে ডোমেন এজ হেল্পস নাথিং। ঠিক আছে, সে টুইটারে একটা টুইট করেছে কি ডোমেন এজটা আসলে কোনো ফ্যাক্টরি না। হ্যাঁ, ডোমেন একটা ফ্যাক্টরি না। আপনি যদি এমন ভেবে থাকেন যে আপনি অনেক পুরনো একটা ডোমেন কিনে নিলেন যেটা DA81 বা 85, তো আপনি ভাবলেন যে না 50 আপ ডি এর যদি কোনো ডোমেন অথরিটি সম্পূর্ণ একটা ডোমেন এজ আমি কি করি ডোমেন নিতে পারি, তাহলে কি আমার র্যাঙ্কিংয়ে আমার খুব ভালো একটা বুস্ট আপ হবে। তো আসলে এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত আপনি দেখেন, এখানে অনেকগুলো বিষয় আসলে সম্পর্কিত। তার ভিতরে একটা বিষয় আমি আলোচনা করি। যেমন ধরেন একটা ডোমেন অনেক দিন ধরে সে কাজ করছে, ধরা যাক আমি redoncaster.com, আমি প্রায় 10 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আমার এই ওয়েবসাইটটা রয়েছে। এখন আমি যদি গুগলের যে অ্যালগোরিদম রয়েছে, গুগলের যে র্যাঙ্কিং সিগন্যালগুলো রয়েছে, গুগলের যেই রুলস রেগুলেশনগুলো রয়েছে, সেগুলো ফলো না করে যদি আমি কি করতে থাকি, আমার ওয়েবসাইটের কাজ করতে থাকি, তো একটা সময় কিন্তু আমার ওয়েবসাইটের স্প্যাম স্কোর বাড়তে থাকবে। তারপরে অনেক ইরিলিভেন্ট সাইট থেকে ব্যাকলিঙ্ক আসার কারণে আমার সাইটের কিন্তু কি হবে,
স্প্যাম স্কোর বাড়বে, সাইটের র্যাঙ্কিং হারাবে, অনেক ধরনের ব্যাড লিঙ্ক তৈরি হবে, অনেক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে এবং গুগলের পেনাল্টিও খেতে পারে। তো একটা ওয়েবসাইট যে প্রিভিয়াসলি কাজ করে এসেছে, আপনি যদি তাকে শুধুমাত্র তার ডিএ দেখে বা ডোমেন এজ দেখে যদি আপনি মনে করেন যে এই ডোমেনটা নিয়ে আমি কাজ করলেই আমি র্যাঙ্কিং পাবো, এটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা ধারণা। কারণ হতে পারে এই ওয়েবসাইটটা এমন কোনো কাজ করেছে, এমন আনন্যাচারাল লিঙ্ক বিল্ডিং করেছে, এমন আনন্যাচারাল কি করেছে, ওয়েব স্প্যাম করেছে, এমন আনন্যাচারাল অন পেজে কাজ করেছে, যেগুলোর কারণে গুগল ওয়েবসাইটটিকে পেনাল্টি দিয়ে রেখেছে লাইফ টাইমের জন্য। সো আপনি ওই ডোমেন নিয়ে, ডোমেন এজ বেশি থাকার পরেও আপনি যখন ওই ডোমেন নিয়ে কাজ করবেন, আপনি দেখবেন কোনোভাবেই কি করতে পারছেন না, আপনি র্যাঙ্কিংয়ে আসতে পারছেন না। সো এটা ভাবার কারণ নেই যে বেশি ডোমেন এইজের কোনো ডোমেন কিনলেই সেটা কি হবে, র্যাঙ্কিং এর জন্য ভালো একটা সিগন্যাল দেবে আপনাকে। বরঞ্চ আপনি নিউ ফ্রেশ ডোমেন নিয়ে যদি আপনি গুগলের গাইডলাইন ফলো করে কাজ করতে পারেন খুব দ্রুত, যেরকম আপনার ওয়েবসাইটে ডিএ, ডোমেইন অথরিটি এবং পিএ, পেজ অথরিটি যেমন বিল্ড আপ হতে পারে, অনুরূপভাবে আপনি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেও কিন্তু খুব দ্রুত র্যাঙ্কিং আসতে পারবেন। ঠিক আছে, তো এবার আসেন কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন দ্য টপ লেভেল ডোমেইন। ঠিক আছে, তো কি বলছে এখানে দেখেন, হ্যাভিং এ কিওয়ার্ড ইন ইউর ডোমেইন, হ্যাঁ, নেম ডাজন্ট গিভ ইউ এসইও বুস্ট দ্যাট ইট ইউজ টু, বাট ইট স্টিল অ্যাক্টস অ্যাজ এ রেলেভেন্সি সিগন্যাল। আচ্ছা, এখানে কি বলছে পুরো কথাটা একটু বোঝার চেষ্টা করি আমরা। যেমন আমরা যদি ধরি এখানে একটা, যদি আমরা এক্সাম্পল দিই, যেমন ধরা যাক হচ্ছে বেস্ট রিভিউ। আচ্ছা, আমরা যদি বেস্ট রিভিউ এই ওয়েবসাইটটাতে যদি আমরা যাই, ঠিক আছে, দেখেন bestreviews.com। ঠিক আছে, এখানে বেস্ট রিভিউ যে শব্দটা রয়েছে, শব্দটার অবশ্যই একটা সার্চ ভলিউম বা একটা মান্থলি একটা সার্চ ভলিউম রয়েছে। দেখেন এটা ইউনাইটেড স্টেটে, এটা কোনো সার্চ ভলিউম নাই। আচ্ছা, আর একটু ভালো করে আমি দেখার চেষ্টা করি বেস্ট রিভিউর কি আদৌ কোনো সার্চ ভলিউম রয়েছে কিনা, বা শুধু বেস্ট রিভিউর কোনো সার্চ ভলিউম রয়েছে কিনা। আচ্ছা, বেস্ট রিভিউর এই কিওয়ার্ডটা সার্চ ভলিউম হচ্ছে 4400, মানে এটা ন্যাচারালি গুগলে বেস্ট রিভিউ এই শব্দটা লিখে সার্চ করে হচ্ছে ইউনাইটেড স্টেটে, শুধুমাত্র গ্লোবালি না, ইউনাইটেড স্টেটে 4400 ব্যক্তি লিখে সার্চ করে, এস্টিমেট সার্চ ভলিউম এটা, এবং এটা সিপিসি হচ্ছে 23 সেন্ট। তো এটা আমি কিভাবে পেলাম, এটা আমি পেয়েছি যে এসইও সার্ফার নামে একটা ফ্রি এক্সটেনশন আমি ব্যবহার করছি, কিওয়ার্ড সার্ফার যেটাকে বলা হয়। আমি চেষ্টা করব আমার ভিডিওর নিচে আপনাদেরকে সেই কি করে দিব, সার্ফারের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা দিয়ে দিব। সেই লিঙ্কটাতে গিয়ে আপনার এটা যদি এই অ্যাড-অনটা যদি আপনাদের এরকম ব্রাউজারে অ্যাড করা থাকে, কোনো কিওয়ার্ড লিখে আপনি সার্চ করলে সেই কিওয়ার্ডের কি সার্চ ভলিউম এবং সিপিসি এই দুইটা আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তো এই যে বেস্ট রিভিউ এটা কিন্তু একটা কিওয়ার্ড। ঠিক আছে, এটা দুই ওয়ার্ডের একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডের একটা কি রয়েছে, সার্চ ভলিউম রয়েছে। দেখেন এই কিওয়ার্ডটা নিয়ে কিন্তু এই ওয়েবসাইট কিন্তু ডোমেন কিনে ফেলেছে, হ্যাঁ, বেস্ট রিভিউস। এখন একটা সময় যেটা থাকতো সেটা হচ্ছে ইএমডি ডোমেন, এগুলোকে বলা হয় ইএমডি ডোমেন, মানে হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ ডোমেন। আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন ভাবছেন, সেই কিওয়ার্ডটা আপনার ডোমেনে থাকা। ঠিক আছে, এটা একটা সময় র্যাঙ্কিং সিগন্যাল হিসেবে দেখা হতো, কিন্তু অতি সাম্প্রতিক সময় গুগলের যেই অ্যালগোরিদম যে আপডেট এবং গুগলের যেই র্যাঙ্কিং ফ্যাক্টরের ভিতরে গুগল স্পষ্ট বলে দিয়েছে কি, কোনো ডোমেইনের ভিতরে যদি আপনি কি হয়, আপনার যদি মূল কিওয়ার্ডটা থাকে, অর্থাৎ আপনি রিভিউস নিয়ে লিখছেন, আপনার কিওয়ার্ডের ভিতরে রয়েছে কি বেস্ট রিভিউস, তার মানে এই না কেউ বেস্ট রিভিউ লিখে সার্চ করলে আপনার গুগল কি করবে, আপনাকে র্যাঙ্ক দিবে, এমন না। বিষয়টা এরকম, আপনি যদি বেস্ট রিভিউস এই শব্দটা বা আপনার যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা আপনার ডোমেনের ভিতর থাকে, সেক্ষেত্রে কি হচ্ছে, এটা কি রিলেভেন্সি একটা সিগন্যাল আপনি পাবেন, দ্যাটস ইট। এর থেকে একটুকু বেশি পরিমাণ কোনো কিছুই আপনি পাবেন না আপনার কিওয়ার্ড কি ডোমেনের ভিতর থাকার কারণে। ঠিক আছে, তো ডোমেন রেজিস্ট্রেশন লেন্থ। ঠিক আছে, এরপরে যে বিষয়টা হচ্ছে ডোমেন রেজিস্ট্রেশন লেন্থ। আসলে ডোমেন রেজিস্ট্রেশন লেন্থটা কি? ঠিক আছে, ডোমেন রেজিস্ট্রেশন লেন্থটা হচ্ছে একটা ডোমেন একজন ব্যক্তি 1 বছরের জন্য রেজিস্ট্রেশন করতে পারে, একজন ব্যক্তি 10 বছরের জন্য রেজিস্ট্রেশন করতে পারে। আজকে থেকে আরো 5 বছর আগে সবার ভিতর ধারণা ছিল যে একটা ডোমেন যদি তুমি 10 বছরের জন্য কিনে রাখো, গুগল ভাববে যে না, এই ব্যক্তিটা লং টাইম একটা সাস্টেনেবল বিজনেস করার জন্য গুগলে এসেছে। হ্যাঁ, তো এই ব্যক্তিটাকে র্যাঙ্কিং এর জন্য আগে রাখা যায়, কারণ সে অনেক দিন ধরে বিজনেস করবে, অনেক দিন ধরে তার ওয়েবসাইটটাকে টিকিয়ে রাখবে, এমন একটা থিঙ্কিং তখন ছিল। বাট বর্তমানে ডোমেন এসটা কোনো কি না, র্যাঙ্কিং ফ্যাক্টরই না। কেন র্যাঙ্কিং ফ্যাক্টর না? দেখেন, ভ্যালুয়েবল লেজিমেট ডোমেইন আর অফটেন পেইড ফর সেভারাল ইয়ার ইন অ্যাডভান্স, হোয়াইল ডোরওয়ে লেজিমেট ডোমেইন রেয়ারলি আর ইউজড ফর মোর দেন ইয়ার। ঠিক আছে, therefore the date when your domain expire in the future can be used as a factor. ঠিক আছে, ভবিষ্যতে এটাকে একটা ফ্যাক্টর হিসেবে ধরা হতো। ঠিক আছে, or in predicted the legitimacy
অফ এ ডোমেন, একটা ডোমেনের এটাকে একটা কি করা ধরো তো একটা আপনি যে একটা লেজিমেট একটা মানে একটা ডোমেন রেজিস্ট্রেশন করেছেন, বা আপনি একটা লেজিমেট একটা কি করবেন, আপনার ওয়েবসাইট বিল্ড আপ করবেন বা একটা অথরিটি সম্পন্ন সাইট তৈরি করবেন, এটা একটা সময় ধরা হতো। কিন্তু এখন ডোমেন এজটা কোনো ফ্যাক্টরি না। আপনি 1 বছরের জন্য রেজিস্ট্রেশন করলে যেই ভ্যালুটা পাবেন, এবং 10 বছরের জন্য যদি আপনি কোনো ডোমেন কিনেন সে একই ভ্যালুটা পাবেন, এক্ষেত্রে এক্সট্রা কোনো আপনি বেনিফিট পাচ্ছেন না। ঠিক আছে, সো একসাথে 10 বছরের জন্য কোনো ডোমেন রেজিস্ট্রেশন করে রাখার দরকার নেই। আমরা যে কয় বছর ইউজ করব সেই কয় বছরই শুধুমাত্র ডোমেনটাকে রিনিউ করে যাব এবং কাজ করে থাকবো। যদি আমরা আনসাকসেসফুল হই বা আমার কোনো ডোমেন নিয়ে যদি আমি কি করি, কাজ করতে যদি ফেইলার হই বা এসইও ফার্স্ট শিখছি, অফ পেজ এসইওতে এমনভাবে করলাম যে সাইটের অবস্থা খুব খারাপ হয়ে গেল, তো সেক্ষেত্রে আমরা কি করব, সুইচ করার আমাদের অপশন থাকবে। একসাথে 10 বছরের জন্য কিনলে সেই ডোমেনটা নিয়ে পরবর্তীতে কোনো কাজই আসবে না, যদি আমরা এনি হাউ সাম কেস যদি আমরা কি করি, আমাদের যে গুগলের যে রুলস রেগুলেশন রয়েছে সেগুলো যদি আমরা ঠিকভাবে মেনে চলতে না পারি। কিওয়ার্ড ইন সাবডোমেন, মজ এক্সপার্ট প্যানেল, মানে মজের যে এক্সপার্ট প্যানেল রয়েছে, আমরা তো মজ সম্পর্কে আপনাদের আলোচনা করেছি, দ্যাট a keyword appearing in the subdomain can boost ranking। ঠিক আছে, মজের যেই আমরা জানি মজ একটা এসইওর ভিতরে একটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে। মজ থেকে আমরা মজের অনেক ডাটা আমরা নিই, মজের অনেক র্যাঙ্কিং ফ্যাক্টর, অনেক সিগন্যাল আমরা ইউজ করি, এবং মজের যে এক্সপার্টরা যেটা বলে সেটাও আমরা মানার চেষ্টা করি। ঠিক আছে, তো মজ কি বলছে, কোনো ডোমেনের যদি আপনি সাবডোমেন তৈরি করেন এবং সাবডোমেনের ভিতরে যদি আপনি কিওয়ার্ড রাখেন, তাহলে সেটা কি করবে, একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। সাবডোমেনটা কি, যেমন ধরা যাক আমাদের এই redwankausar.com, এটা হচ্ছে আমার রুট ডোমেন। ঠিক আছে, তো এই ডোমেনের আন্ডারে আমি কি করেছি, আবার একটা সাবডোমেন তৈরি করেছি। সেটা কিভাবে, redwankausar.com/bangla। ঠিক আছে, অর্থাৎ আমার রিডাররা বাংলাদেশিও হতে পারে, আমার রিডাররা কি হতে পারে, ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রির হতে পারে। তো বাংলাদেশি যারা, তাদের জন্য আমার redwankausar.com/bangla এইটা যেরকম একটা ডেডিকেটেড একটা ওয়েবসাইট, ঠিক একইভাবে যারা ইংরেজি ভাষাভাষী রয়েছে তাদের জন্য redwankausar.com। তাহলে কি হচ্ছে, এখানে দুইটা বিষয় দেখা যাচ্ছে, একটা হচ্ছে একই ওয়েবসাইটের আমি দুইটা ভার্সন ইউজ করছি, একটা হচ্ছে বাংলা ভার্সন আর একটা কি ইংরেজি ভার্সন। এখন এই বাংলা ভার্সনে যদি আমি এই যে বাংলা না লিখে যদি এখানে কোনো কিওয়ার্ড রাখতাম, যেমন এখানে যদি আমি মেক মানি রাখতাম বা এসইও রাখতাম, তাহলে কি হতো, আলাদা একটা কি হতো, একটা র্যাঙ্কিং ফ্যাক্টর বা একটা এসইও বুস্ট আপ পেতো আমার ওয়েবসাইটটা। কিন্তু আমি সেটা করিনি। আমি কি করেছি, শুধুমাত্র বাংলা ভাষাভাষীদের জন্য বাংলা কন্টেন্ট পাবলিশ করবো, এই জন্য আমি কি করেছি, একটা বাংলা একটা সাবডোমেন তৈরি করেছি। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যদি আমরা কি করি, কোনো কিওয়ার্ডের ভিতরে কোনো কিওয়ার্ড সাবডোমেনের ভিতর রাখি, ঠিক আছে, তাহলে সেটা কি হবে, আমাদের র্যাঙ্কিং এর জন্য কিছুটা বুস্ট হবে। ঠিক আছে, এবার দেখেন ডোমেন হিস্ট্রি। তো ডোমেন হিস্ট্রিটা কি, ডোমেন হিস্ট্রি হচ্ছে আমরা যদি কোনো ডোমেন যদি আমরা কিনতে যাই, ঠিক আছে, ওয়েব আর্কাইভ নামে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের ভিতরে যদি আমরা যাই, তাহলে কি হবে, আমরা কোনো ডোমেনের হিস্ট্রিটা জানতে পারবো। ঠিক আছে, সেই হিস্ট্রিটা জানলে আমরা কি কি জানতে পারবো, সেই ওয়েবসাইটের সে কোনো নেগেটিভ লিঙ্ক বিল্ডিং করেছে কিনা, ঠিক আছে, তার ওয়েবসাইটের সাথে এমন কোনো স্প্যামি কোনো সাইটের কি রয়েছে কিনা, পয়েন্টিং রয়েছে কিনা, বা রিডাইরেক্ট করা রয়েছে কিনা, এরকম অনেক বিষয়গুলো জানতে পারবো, এবং সেই ডোমেনটা প্যানালাইজ কিনা। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারবো, সেই ডোমেনটা সম্পর্কে জেনে তারপর আমরা কি করব, ডোমেন কিনবো। এখন কোনো ওয়েবসাইটের ডোমেন হিস্ট্রিতে যদি ভালো দেখা গেছে লিঙ্ক বিল্ডিং করা রয়েছে, গেস্ট পোস্ট করা রয়েছে, এবং লিঙ্কগুলো লাইভ থাকতে হবে, ব্রোকেন না হয়, লিঙ্কগুলো লাইভ রয়েছে, তো সেক্ষেত্রে সেই ডোমেনটা নিলে কিছুটা আপনারা কি করতে পারেন, র্যাঙ্কিং এর জন্য আপনারা কি পাবেন, বুস্ট আপ পাবেন। সো আমরা যখন কোনো ডোমেন কিনবো, সেক্ষেত্রে আমরা ওয়েব আর্কাইভ থেকে কি করে নিব, সেই ডোমেনের হিস্ট্রিটা জেনে নিব। এরপর দেখেন এই এক্সাক্ট ম্যাচ ডোমেন, যেটা আমি আগে বলে দিয়েছি, এই যে কিওয়ার্ড, এই যে বেস্ট রিভিউস, এটা হচ্ছে একটা এক্সাক্ট ম্যাচ ডোমেনের একটা এক্সাম্পল। তো এখানে দেখেন কি বলছে, সার্চ ইঞ্জিন ল্যান্ড, এই যে এই ওয়েবসাইটটা কিন্তু আমি আপনাদের ফলো করতে বলেছিলাম যে সার্চ ইঞ্জিন ল্যান্ডে কি বলে শুনেন। ঠিক আছে, তো সার্চ ইঞ্জিন ল্যান্ড স্পষ্টভাবে বলে দিয়েছে, এক্সাক্ট ম্যাচ ডোমেন প্রবাবলি হ্যাভ এ লিটল টু নো ডিরেক্ট এসইও বেনিফিট, মানে এটা সামান্য কোনো কি নাই, এসইও বেনিফিট নাই। আপনি যে বেস্ট রিভিউস লিবেন আর সবাই বেস্ট রিভিউস লিখলে আপনার ব্লগে চলে আসবে, এমন কোনো বিষয় নাই, বা গুগল আপনাকে এটার জন্য র্যাঙ্ক দিবে, এই বেস্ট রিভিউস শব্দটা আপনার কিওয়ার্ডের ভিতর রয়েছে, আমি প্রত্যেকটা কিওয়ার্ডের ভিতর রয়েছে, এমন কোনো কিছু হবে না। কারণ হচ্ছে কি, এক্ষেত্রে গুগলকে ম্যানুপুলেট করা হয়ে যায়। আপনি যখন এক্সাক্ট ম্যাচ ডোমেন নেওয়া শুরু করবেন, নতুন নতুন অনেক বিষয়ে নতুন মার্কেটে আসছে, যখনই আপনি বুঝতে পারছেন এটা নিয়ে আমি একটা এক্সাক্ট ম্যাচ ডোমেন কিনে রাখি, এটা একটা এসইও সিগন্যাল, এতে ইন্ডাস্ট্রিতে কিন্তু ইউজার এক্সপিরিয়েন্স নষ্ট হবে। অনেক আনস্কিল লোক, অনেক মানে কি বলবো, একটা বিষয় সম্পর্কে অনেকে ধরা যাক আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি সবসময় কথা বলি, এখন আমি কিন্তু গ্রাফিক ডিজাইন আমি কিন্তু খুব ভালো বুঝি না, আমি গ্রাফিক ডিজাইনের জন্য একজন গ্রাফিক ডিজাইনার হায়ার করব, কিন্তু আমি জানলাম যে গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রিটা কি নতুন বাজারে আসছে, হ্যাঁ, এক্সাম্পল স্বরূপ বলছি,
তো আমি কি করলাম, গ্রাফিক ডিজাইন ডট কমে এই ডোমেনটা কিনে রেখেছি। এখন আমি কি ওই ডোমেন নিয়ে যখন কাজ করবো, আমি কি গ্রাফিক ডিজাইন সম্পর্কে ভালো তথ্য আমার ইউজারদের দিতে পারবো? অবশ্যই না। সেই জন্য আমরা আলাদা গ্রাফিক ডিজাইন এক্সপার্টাইজ হায়ার করতে হবে। এই জন্য যখনই দেখলো গুগল এইরকম মানুষ এক্সাক্ট ম্যাচ ইএমডি ডোমেনগুলো কিনে রাখছে এবং গুগলকে ম্যানিপুলেট করছে র্যাঙ্কিং এর জন্য, সেই জন্য মানুষ কি করলো, গুগল কি করলো, এটার জন্য ইএমডি ডোমেনের উপর একটা আপডেট নিয়ে আসলো যে কেউ ইএমডি ডোমেন কিনলেই যে সে কি করবে, র্যাঙ্কিং এ সে ভালো একটা বুস্ট আপ পাবে এমন কোনো কথা নাই ইএমডি ডোমেনের। বরঞ্চ ইএমডি ডোমেন বর্তমানে নেগেটিভ ইম্প্যাক্ট রাখে। গুগল এগুলোকে খুব বেশি ফোকাস করে এই ওয়েবসাইটগুলোতে যে তারা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ কোনো প্র্যাকটিস করছে কিনা গুগলকে ম্যানিপুলেট করার জন্য। তো আমরা ইএমডি ডোমেন থেকে বিরত থাকবো। আচ্ছা, পাবলিক ভার্সেস প্রাইভেট হুইস। আচ্ছা, এটা কি পাবলিক ভার্সেস প্রাইভেট হুইস? এটা কি আমাদের জানা? আমরা যখন ডোমেইন কিনি, ঠিক আছে, আমরা যদি এটা নিয়ে আচ্ছা হুইস প্রোটেকশন, এটা যদি আমরা একটু দেখি আপনাদেরকে, তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, হুইস লুকআপ। আচ্ছা, হুইস লুকআপে যাই আমরা। একটা ওয়েবসাইটের হুইস লুকআপ মানে কি? হ্যাঁ, প্রত্যেকটা ডোমেইন রেজিস্ট্রেশন যে কোম্পানিগুলো রয়েছে, আচ্ছা আমরা একটু পরে আসছি, আজান দিচ্ছে। ডোমেন হুইস নিয়ে বা হুইস লুকআপ নিয়ে কথা বলছিলাম। তো এখানে একটা আপডেটের কথা বলা হয়েছে বা একটা র্যাঙ্কিং সিগন্যালের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে পাবলিক ভার্সেস প্রাইভেট হুইস। ঠিক আছে, তো এখন পাবলিক ভার্সেস প্রাইভেট হুইসটা কি? তো আমরা যখন নেমচিপ বলি বা ব্লু হোস্ট বলি অথবা গোড্যাডি বলি, যেখান থেকে আমরা ডোমেন কিনি না কেন, ডোমেন কেনার পরে যদি আমরা কি করি, একটা ডোমেনের যদি হুইস লুকআপটা যদি আমরা দেখতে পারি, তো সেক্ষেত্রে কিন্তু গুগল মনে করছে আপনি আপনার প্রাইভেসি পলিসি নিয়ে সচেতন নয়। অর্থাৎ ডোমেনটা কে বাই করলো, ডোমেনটা ডেডিকেটেড কোন সার্ভার থেকে ডোমেনটা পরিচালিত হচ্ছে, কোন আইপি অ্যাড্রেস থেকে ডোমেনটা ব্যবহার হচ্ছে, ইউজারের যে ইনফরমেশন গুলো, সেই ইনফরমেশন গুলো গুগল সবসময় বলছে যে আপনি ডোমেনের প্রাইভেসি কি করেন, সবসময় প্রাইভেট রাখুন। এখন প্রাইভেসি প্রাইভেট রাখলে কি ফ্যাসিলিটিস, প্রাইভেসি যদি পাবলিক রাখেন সেক্ষেত্রে কি ফ্যাসিলিটিস? দেখেন, প্রাইভেসি প্রাইভেট রাখলে যেটা হয় সেটা হচ্ছে আপনার সম্পর্কে, আপনার ডোমেনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা ডোমেনের গুরুত্বপূর্ণ তথ্য, কোন সার্ভার থেকে এটা রেজিস্ট্রেশন হয়েছে, আপনি কার নামে রেজিস্ট্রেশন হয়েছে, হ্যাঁ, যে ব্যক্তি পেমেন্ট করছে সেই ব্যক্তির নাম কি, বা কোন আইপি অ্যাড্রেস থেকে হয়েছে, এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো সবসময় এই যে হু ইজ, এই ওয়েবসাইটে যদি যাই আমরা, তো এখানে দেখবো যে এখানে যদি আমরা কোনো ডোমেন লিখে সার্চ করি, সেই ডোমেনের হুইস লুকআপটা আমরা এখানে কি করতে পারি, দেখতে পারি, যে হু ডট ইজ এখানে। ঠিক আছে, তো হুইস লুকআপটা সবসময় কি বলে, গুগল রিকমেন্ড করে কি সবসময় কি রাখার জন্য, প্রাইভেট হুইস রাখার জন্য। ঠিক আছে, দেখেন, when I check the হুইস on them, they all had হুইস privacy protection service on them that relevantly unusual. Having a হুইস privacy turn on isn't automatically bad, but once you get several of these factor altogether, you are often to taking a very different type of webmaster than the follow who just has a single site or so. ঠিক আছে, তো এখানে যেটা মেনশন করছে সেটা হচ্ছে যে দেখেন, প্রাইভেট হুইস ইজ দ্য ইনফরমেশন মে বি সাইন অফ দ্য সামথিং টু হাইড গুগল ম্যাট কার্ড অ্যাজ এ সেটিং। ঠিক আছে, আচ্ছা, তো এখানে যেটা আমরা করবো সেটা হচ্ছে আমরা যখনই কোনো আমরা ডোমেন কিনবো, সাথে সাথে আমরা যেটা করবো, হুইস প্রোটেকশন নামে একটা আলাদা সার্ভিস থাকে। একটা ডোমেনের যদি প্রাইস হয় $5 বা $10 যদি একটা ডোমেনের প্রাইস হয়ে থাকে, সেক্ষেত্রে হুইস প্রোটেকশনের জন্য কি করে গুগল, বিভিন্ন যে ডোমেন হোস্টিং রেজিস্টার্ড কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানিগুলো আপনাকে এক্সট্রা ভাবে অফার করে যে প্রথম ইয়ার আপনি কি করবেন, হুইস প্রোটেকশন ফ্রি পাবেন, পরের ইয়ার থেকে $2 বা $3 আমরা আপনাকে চার্জ করবো হুইস প্রোটেকশনের জন্য। সো আমরা কি করবো, হুইস প্রোটেকশনের সবসময় কি রাখবো, প্রাইভেট রাখবো। আর যদি পাবলিক রাখি সেক্ষেত্রে কি হবে, এই যে পরবর্তী দেখেন আরেকটা কথা বলেছে যে প্যানালাইজ হুইস ওনার, মানে কি হুইস কি, তাহলে কি আমার কি প্রাইভেট রাখবো না? হ্যাঁ, অবশ্যই প্রাইভেট রাখবো। যদি আপনি কি করেন, গুগল আইডেন্টিফাই করতে পারে যে আপনি পার্টিকুলার পারসন অ্যাজ এ স্প্যামার। ঠিক আছে, অর্থাৎ গুগল যদি জানতে পারে যে এই পারসনটা, এই নামের ব্যক্তিটা আসলে একজন কি স্প্যামার, সে প্রিভিয়াসলি সে যত কাজ করেছে তার ডোমেন প্রাইভেট পাবলিক ছিল, সেই ডোমেন নিয়ে কাজ করেছিল এবং এই ডোমেনটা পেনাল্টি খেয়েছে, পরবর্তীতে সেই ইনফো দিয়ে যখন সে আরেকটা ডোমেন কিনবে, তখনও গুগল কি করবে, আপনাকে ওই হুইসটা পাবলিক রেখেছিলেন দেখে আপনার ডেটা যেহেতু গুগলের কাছে আছে, তাই গুগল আপনাকে কি করে ফেলবে, পেনাল্টি দিবে অটোমেটিকলি। আপনি সেখানে যদি কোনো কাজ, সেরকম স্প্যামি কাজ নাও করেন, তাও দেখবেন আপনার ওয়েবসাইটে স্প্যাম স্কোর বাড়তে বাড়তে, হ্যাঁ, একটা সময় আপনার ওয়েবসাইট পুরো কি গুগল সার্চ ইঞ্জিন থেকে খুঁজেই পাবেন না। সো আমরা কি করবো, সবসময় হুইস প্রোটেকশনটা এনেবল রাখবো আমাদের ডোমেনের। আমরা যে হোস্টিং থেকে, ডোমেন হোস্টিং থেকে আমরা যে জায়গা থেকে বাই করি না কেন, আমরা আলাদাভাবে হুইস প্রোটেকশন নিতে ভুলবো না। এটার জন্য হয়তো $2 থেকে $3 হোস্টিং কোম্পানিগুলো চার্জ করে থাকে। হ্যাঁ, কান্ট্রি লেভেল
এক্সটেনশন বা কান্ট্রি টিএলডি যেটাকে বলি আমরা, ঠিক আছে। তো হ্যাভিং এ কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন .cn.pt.ca can sometimes help to the site rank for the particular country, but it can limit the site ability to rank globally, ঠিক আছে। যেমন bestreviews.com.vd, ঠিক আছে, bestreviews.com.vd এটা একটা এক্সটেনশন। এটা এই এক্সটেনশনে যদি আপনি ডোমেন কিনতে হয় তাহলে আপনি কি করতে হবে, বাংলাদেশের যে ভিটিসিএল রয়েছে সেই ভিটিসিএল থেকে নিতে হবে। আবার যদি .com.co, হ্যাঁ, এটাও একটা এক্সটেনশন হয়, ঠিক আছে। আবার কি হচ্ছে ডাইরেক্ট bestreviews.com বা .co বা মানে কান্ট্রি লেভেল যদি আমরা বুঝাই, বিভিন্ন একটা স্পেশাল কান্ট্রি লেভেল এক্সটেনশন যদি আমরা এটাকে, আচ্ছা, কান্ট্রি লেভেল এক্সটেনশন, আচ্ছা, আমরা যদি কান্ট্রি লেভেল এক্সটেনশন লিখে যদি আমরা সার্চ করি গুগলে, এবং যদি আমরা যে এক্সটেনশন যেগুলো রয়েছে কান্ট্রি লেভেল যে টপ যে এক্সটেনশন গুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাই, যেমন উইকিপিডিয়াতে যদি আমরা একটু যাই তাহলে আপনাদেরকে আরো ডিটেইলস এই বিষয়ে আমি আসলে বোঝাতে পারবো। আচ্ছা, তো আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসি, এই যে দেখেন, হ্যাঁ, এখানে ওকে, আচ্ছা, এই যে দেখেন এখানে কান্ট্রি লেভেল এক্সটেনশন গুলো দেওয়া রয়েছে। যেমন আমরা যদি ইউনাইটেড কিংডমের জন্য যদি আমরা কি করি, কোনো ডোমেন রেজিস্ট্রেশন করি, তো সেক্ষেত্রে আমার কান্ট্রি লেভেল ডোমেন এক্সটেনশন কি হবে, .ac, ঠিক আছে। এরপরে যদি আমরা ইউনাইটেড আরব এমিরেটসের জন্য নিই তাহলে কি হবে, .ae। এই ধরনের এক্সটেনশন গুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, ঠিক আছে। এরপরে বাংলাদেশের জন্য যদি আমরা নেই .vd, ঠিক আছে। এরপরে আরো এই যে বেলজিয়াম রয়েছে, ব্রাজিল রয়েছে, প্রত্যেকটা কান্ট্রির জন্য, এই যে কলম্বিয়াদের জন্য রয়েছে .co। আচ্ছা, আমরা একটু তো এই যে কান্ট্রি লেভেল এক্সটেনশন গুলো রয়েছে, যেমন চায়নার জন্য CN, বাংলাদেশের জন্য VD, এরকম কান্ট্রি লেভেল এক্সটেনশন দিলে গুগল বুঝতে পারে যে আপনার ওয়েবসাইটটা কোন কান্ট্রির জন্য, ঠিক আছে, স্পেসিফিকলি আপনার ওয়েবসাইটটা কোন কান্ট্রির জন্য। কিন্তু আপনি যখন একটা কান্ট্রি লেভেল এক্সটেনশন দিবেন গ্লোবালি, কিন্তু আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এর জন্য কি আসবে না, কখনোই প্রায়োরিটি পাবে না। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে .com ডোমেন হচ্ছে সবচেয়ে বেস্ট। যদি গ্লোবালি যদি আপনি কোনো ডোমেন নিয়ে যদি আপনি কাজ করতে চান, বা গ্লোবালি যদি আপনার ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে .com ডোমেনটা বেস্ট। কিন্তু এমন ভাববেন না যে আমি .com.vd আমি নিয়ে কি করব, এক্সটেনশন নিয়ে কাজ করব, কিন্তু সেটা কি হবে, গ্লোবালি কাজ করবে, এমন না, ঠিক আছে। সেটা কান্ট্রির জন্য বুস্ট আপ হবে, বাট সেটা কি করবে না, বাট ইট ক্যান লিমিট দ্য সাইট অ্যাবিলিটি টু র্যাঙ্ক গ্লোবালি। তার মানে বোঝাচ্ছে কি, আপনি যদি পার্টিকুলারলি কান্ট্রি লেভেল এক্সটেনশন নিয়ে কাজ করেন তাহলে সেটাকে কি করে দেওয়া হলো, লিমিট করে দেওয়া হলো, এটা নির্দিষ্ট কান্ট্রির জন্য, গ্লোবালি র্যাঙ্কিং এর জন্য না। সো আমরা কি করব, যখন আমরা কান্ট্রি ওয়াইজ কোনো স্পেসিফিক কান্ট্রি ফোকাস যখন কাজ করবো, যেমন আমি যদি বাংলা কোনো ওয়েবসাইটের ই-কমার্স করতে যাই, সেক্ষেত্রে আমরা .com.vd বা কান্ট্রি লেভেল এক্সটেনশন নিয়ে কাজ করতে পারি। কোনো স্পেসিফিক কান্ট্রির জন্য যদি আমার বায়ার যদি বলে আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দাও, সেক্ষেত্রে তাকে কান্ট্রি লেভেল এক্সটেনশন নিয়ে আমি দিতে পারি, ডোমেন হোস্টিং নিয়ে তাকে সাইট রেডি করে দিতে পারি। কিন্তু কখনোই আমরা কি করব না, আমরা .com.vd বা এই সকল কান্ট্রি লেভেল এক্সটেনশনের কি করব, ডোমেন কিনে আমরা কখনো গ্লোবালি র্যাঙ্ক করার চেষ্টা করব না। গ্লোবালির জন্য সবসময় বেস্ট হচ্ছে কি .com, .info, .org, এই টপ লেভেল টিএলডি গুলো সবচাইতে কি বেশি রিকমেন্ডেড। এবার আসা যাক পেজ লেভেল ফ্যাক্টর। আচ্ছা, এখানে কি বলছে, অলদো নট অ্যাজ ইম্পর্টেন্ট as it once was, your title tag remains the important one page SEO signal। এক সময় ছিল, ঠিক আছে, কি টাইটেল ট্যাগটা যদি আপনার পেজে যদি থাকে তাহলে এটা কি অন পেজ এসইও এর জন্য এটাকে কি বলা হতো, সিগন্যাল বলা হতো, বাট এখন কিন্তু না, ঠিক আছে। টাইটেল ট্যাগ বলতে আমরা কি বুঝাচ্ছি, যেমন আমরা যদি কোনো আচ্ছা, যেমন আমরা একটা আর্টিকেল ওপেন করলাম, সেই আর্টিকেলের ভিতরে যে টাইটেল ট্যাগটা থাকবে, হ্যাঁ, সেই টাইটেল ট্যাগটা হচ্ছে একটা কি এসইও এর জন্য কি একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে ধরা হতো। অর্থাৎ এই যে আমার এই যে এখানে টাইটেলটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ডোমেন হোস্টিং গাইডলাইন, এটা যখন আমি আমার পেজে ইউজ করব, ঠিক আছে, আমার যখন কন্টেন্টের ভিতরে যখন আমি এটা ইউজ করব, সেটাকে একটা কি এসইও সিগন্যাল হিসেবে ধরা হতো, ঠিক আছে। দেখেন, কিওয়ার্ড অপটিমাইজ টাইটেল ট্যাগ ডোন্ট correlate উইথ হায়ার ফার্স্ট গুগল পেজ র্যাঙ্কিং, ঠিক আছে। অর্থাৎ গুগল পার্সেন্টেজ অফ টাইটেল ট্যাগ, আচ্ছা দেখেন এখানে রেশিওটা এখানে দিয়ে দিয়েছে, যে পজিশনটা রেশিওটা
দিয়ে এখানে কি একটা চার্ট করে দিয়েছে এখানে, ঠিক আছে। একসময় এটা অন পেজের এসইও সিগন্যাল হিসেবে ইম্পর্টেন্ট মনে করা হতো, এখনো ইম্পর্টেন্ট টাইটেল ট্যাগটা থাকা, বাট এটা কিন্তু কি না, র্যাঙ্কিং ফ্যাক্টর না, ঠিক আছে। এটা অন পেজের জন্য অপটিমাইজ হবে। আপনি যদি টাইটেল ট্যাগটা যদি আপনার H1 ট্যাগ দিয়ে যদি আপনার পেজে রাখেন, তো সেক্ষেত্রে কি হবে, এটা অন পেজের জন্য আপনার কি হবে, যে পেজটা সেই পেজটা অপটিমাইজ হবে। এবার আসেন দেখেন এখানে কি বলছে, টাইটেল ট্যাগ স্টার্ট উইথ কিওয়ার্ড অ্যাকর্ডিং টু মজ, টাইটেল ট্যাগ দ্যাট স্টার্ট উইথ কিওয়ার্ড tend to the perform better than title tag where the keyword appears in the end of the tag. তো মজ বলছে যদি আমি কোনো টাইটেল ট্যাগ যদি একবার কিওয়ার্ডের শুরুতে রাখি, ঠিক আছে, যেমন আমার এখানে কি অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ডোমেন হোস্টিং গাইডলাইন, ঠিক আছে। তো এখানে আমি যে কন্টেন্টটা দিয়েছি সেই কন্টেন্টটা কি অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড। তো অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে আমি কি করেছি, আমার টাইটেল ট্যাগ শুরু করেছি। তো গুগল বলছে যে আপনি কখনোই কি করেন না, টাইটেল ট্যাগটাকে সবসময় আগে রাখার চেষ্টা করেন, ঠিক আছে। টাইটেল ট্যাগকে সবসময় কি রাখেন, আগে রাখার চেষ্টা করেন। আমি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য ডোমেন হোস্টিং গাইডলাইন, এই যে দেখেন redonconcept.com, এটা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড বিষয় নিয়ে আমি কি বলেছি, লিখেছি। দেখে আমার কি হচ্ছে, এই যেই টপিকটা রয়েছে সেই টপিকটা কিন্তু গুগলের ফার্স্ট পেজেই দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে আমি কি বুঝতে পারলাম, আমার এখানে কিওয়ার্ড যদি অ্যাফিলিয়েট মার্কেটিং হয়, আমি সবসময় টাইটেল ট্যাগে অ্যাফিলিয়েট মার্কেটিং আগে রাখবো। কন্টেন্টের ভিতরে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে চেষ্টা করবো ফার্স্ট 100 প্যারাগ্রাফের ভিতরে আমাদের কি রাখার জন্য, আমার সেই কিওয়ার্ডটা রাখার জন্য। তো এগুলো নিয়ে আমরা অন পেজের বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা অপটিমাইজেশন আছে সেগুলো আমরা পরবর্তীতে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করবো। বাট এখন এতটুকু জেনে রাখেন যে টাইটেল ট্যাগটা স্টার্ট যদি কিওয়ার্ড দিয়ে হয়, সেটা একটা অন পেজের জন্য একটা কি র্যাঙ্কিং সিগন্যাল হিসেবে কাজ করে। এবার দেখেন কিওয়ার্ড ইন ডেসক্রিপশন ট্যাগ, গুগল ডাজেন্ট ইউজ দ্য মেটা ডেসক্রিপশন ট্যাগ। বর্তমানে গুগল কি করছে না, মেটা ডেসক্রিপশনটা ইউজ করছে না। গুগল নিজের মতো করে মেটা ডেসক্রিপশনটা আপনার কন্টেন্ট থেকে নিয়ে নিচ্ছে। অনেক সময় আপনার যে মেটা ডেসক্রিপশন সেটা যদি গুগলের পার্টিকুলার যে পিক্সেল রয়েছে সেই পার্টিকুলার পিক্সেল এবং ওয়ার্ড লেন্থের উপর যদি ভ্যারি করে আপনি লেখেন, যেমন আমি এখানে দিয়েছি অ্যাফিলিয়েট মার্কেটিং ডোমেন হোস্টিং গাইডলাইন বাই এটা কিন্তু আমার মেটা ডেসক্রিপশনে কিন্তু আমি দেই নাই, কিন্তু এটা কিন্তু গুগল অটোমেটিকলি নিয়ে নিয়েছে। আবার এখানে দেখেন এটাও কিন্তু গুগল অটোমেটিকলি নিয়ে নিয়েছে। আবার এখানে দেখেন, হ্যাঁ, এখানেও গুগল অটোমেটিকলি নিয়ে নিয়েছে। তো এটা গুগল নিচ্ছে, দেখেন এখন এই যে সবগুলোতে শর্ট কোনগুলোতে গুগল নেয় নাই, ঠিক আছে। যদি আপনি শর্ট দেন সেক্ষেত্রে অনেক সময় নিবে, অনেক সময় নিবে না। তো গুগল এখন মেটা, আগে যেটা করতো যে 150 ক্যারেক্টারের ভিতরে মেটা ডেসক্রিপশন দিলেই এটা গুগল কি করতো, মানুষ কিওয়ার্ড দিয়ে খুব চালাকি করে মেটা ডেসক্রিপশনটা লিখতো। বাট বর্তমানে গুগল মেটা ডেসক্রিপশনটা নিজের মতো করে লিখছে, ঠিক আছে। এখন যেটা বলছে, আগে মেটা ডেসক্রিপশন ছিল র্যাঙ্কিং ফ্যাক্টর, এখন বলছে মেটা ডেসক্রিপশনটা যদি আপনি অপটিমাইজ করে দেন এটা ক্লিক থ্রু রেট বাড়াবে, মানে হচ্ছে CTR, ঠিক আছে। একটা কন্টেন্টে যখন একজন ইউজার যখন অ্যাফিলিয়েট মার্কেটিং লিখে সার্চ করবে, ধরা যাক আমি অ্যাফিলিয়েট মার্কেটিং লিখে সার্চ করলাম, তখন দেখেন এই যে দেখেন লাজুক হাসান ভাই উনি কি করছে, অ্যাড দিচ্ছে, গুগলের কি অ্যাড দিচ্ছে, সার্চ অ্যাড। তো এখানে দেখেন উনি একটা কি করছে, মেটা ডেসক্রিপশন দিয়েছে, যেহেতু অ্যাড দিচ্ছে সেই কারণে তার পুরো মেটা ডেসক্রিপশন এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো পুরো মেটা ডেসক্রিপশনে কি বলছে, যে আমাকে অনেকে প্রশ্ন করে অনলাইন থেকে কিভাবে প্যাসিভ ইনকাম করা যায়, এই আর্টিকেলের সাথে স্টেপ বাই স্টেপ ভিডিও কোর্স 200+ ভিডিও কোর্স উনি ফ্রিতে দিচ্ছে, ঠিক আছে, বাকিগুলো পেড। আচ্ছা যাই হোক, তো এই যে মেটা ডেসক্রিপশনটা এটা যদি আপনি ভালোভাবে অপটিমাইজ করে লেখেন, বা এইখানে এই যে দেখেন পরবর্তী যে মেটা ডেসক্রিপশন যেগুলো রয়েছে, অন্যান্য যা সব মেটা ডেসক্রিপশন রয়েছে, এই মেটা ডেসক্রিপশন গুলো কি হবে, যখন আপনি খুব ভালোভাবে লিখবেন তখন আপনার এটা ক্লিক থ্রু রেট CTR-টা বেড়ে যাবে। যেমন এই যে দেখেন গুগল এখানে কি করছে, খুব সুন্দরভাবে কিন্তু এই ব্যক্তির কন্টেন্ট থেকে কি নিচ্ছে, সে একটা ইনফো নিচ্ছে। তো এই ইনফোটা নেওয়ার কারণে কিন্তু এই ব্যক্তিটা কিন্তু এই যে বাংলা টেক ইনফো, এই ব্যক্তি কিন্তু ক্লিক থ্রু রেট বেশি পাবে। অ্যাড নিয়ে আসার পরেও কিন্তু রাজু হাসানের থেকে কিন্তু এই ব্যক্তির অ্যাডে ক্লিকটা, এই ব্যক্তির কন্টেন্টে কিন্তু ক্লিকটা বেশি আসবে, কারণ তার টোটাল কন্টেন্ট থেকে গুগল কি করছে, একটা ইনফো নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপরে ডাটা তাকে প্রদান করছে। তার মানে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আপনি যদি মেটা ডেসক্রিপশনটাকে অপটিমাইজ করে লিখে দেন, এটা ক্লিক থ্রু রেটের উপর ইমপ্যাক্ট করবে, ঠিক আছে। যেটা ক্লিক থ্রু রেটকে আবার কি ইনডাইরেক্টলি র্যাঙ্কিং ফ্যাক্টর। আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, সেই কিওয়ার্ডটা কিন্তু মেটা ডেসক্রিপশনটা কিন্তু র্যাঙ্কিং ফ্যাক্টর না, কিন্তু ক্লিক থ্রু রেটটা কিন্তু র্যাঙ্কিং ফ্যাক্টর। অনেকগুলো পেজ আসলো কিন্তু ইউজার কোনটাতে ক্লিক করলো এটা কিন্তু গুগল লক্ষ্য করে, ঠিক আছে। যে সে প্রথম পেজে 10টা রেজাল্ট দেখলো, কিন্তু সে প্রথম 3টাতে না ক্লিক করে 4 নাম্বারটা ক্লিক করে বসলো। এখন কেন 4 নাম্বারটা ক্লিক করে বসলো, গুগল বট সেটা আবার কি করতে থাকে, অ্যানালাইজ করতে থাকে। এবার দেখেন কিওয়ার্ড অ্যাপিয়ারেন্স ইন দ্য H1 ট্যাগ, H1 ট্যাগ আর দ্য সেকেন্ড টাইটেল ট্যাগ, ঠিক আছে। অলদো উইথ ইউর টাইটেল ট্যাগ গুগল ইউজ ইউর H1 ট্যাগ অ্যাজ এ সেকেন্ডারি রিলেভেন্সি সিগন্যাল, ঠিক আছে। অর্থাৎ আপনি H1 ট্যাগটা কি করবেন, আপনার ইয়ার ভিতরে ব্যবহার করবেন, কিসের ভিতরে, আপনার পোস্টের ভিতরে ব্যবহার করবেন, হ্যাঁ, যেটা কি করবে, যেটা একটা র্যাঙ্কিং সিগন্যাল হিসেবে কাজ করে। H1 ট্যাগ কোনটা, H1 ট্যাগ হচ্ছে কোনো পোস্টের যে প্রথম যে ট্যাগটা সেটাই হচ্ছে H1 ট্যাগ, ঠিক আছে।
আর বাকি যতগুলো ট্যাগ রয়েছে যেগুলো হচ্ছে H2, এই যে ডোমেন এক্সটেনশন H2, হ্যাঁ, এই যে হোস্টিং কি H2। এটা কিভাবে দেখা যাবে? এটা চাইলে আপনি কি করতে পারেন, যে ভিউ ইনস্পেক্ট এলিমেন্টেও দেখতে পারবেন। যেখানে গেলেন ইনস্পেক্ট এলিমেন্টে যদি যান, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার টাইটেল ট্যাগটা কি H1 এ রয়েছে না H2 তে রয়েছে। ঠিক আছে, এই যে দেখেন এটাতে যদি আমি করি, এই যে দেখেন একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এই যে এখানে H1। ঠিক আছে, আবার আমি যদি এখানে যদি যাই, এই যে ডোমেন হোস্টিং কি, এটা যদি ওকে দেখেন ডোমেন কি, ডোমেনটা এখানে দেখেন স্ট্রং H2 ট্যাগের ভিতরে রয়েছে। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম, আমাদের যখন কোনো কিওয়ার্ড আমরা ব্যবহার করব, H1 ট্যাগটা আমরা কি করব, এটা ন্যাচারাল একবার ব্যবহার করব আমরা কিসের ভিতরে, টাইটেল ট্যাগের ভিতরে। ঠিক আছে, যেটা গুগল র্যাঙ্কিং সিগন্যাল হিসেবে ধরে। সো H1 ট্যাগটাকে ওই যে প্রথমে কিওয়ার্ড রাখা, তারপরে পুরো টাইটেল ট্যাগটা সার্চেবল টাইটেল, লো কম্পিটিশন টাইটেল দিয়ে আমরা কি করব, টাইটেল ট্যাগটা লিখব। এবার দেখেন TF-DF। তো TF-DF এটা যদি আমরা আপনাদেরকে একবার যদি ভেঙে যদি বলি, কিওয়ার্ডের প্রাধান্য বা কিওয়ার্ড ডেনসিটিটাকেই আসলে বলছে কিওয়ার্ডের যে TF-IDF এই শব্দটা মানে মিনিং যেটাকে বোঝাচ্ছে। আমরা যদি এটাকে যদি একটু সার্চ দিই গুগলে, TF-DF দেখেন, দ্য ইনফরমেশন অফ TF-DF দ্য শর্ট ফর্ম অফ দ্য ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, হোয়াট ইজ দ্য TF-DF ইউজড ফর। এখানে দেখেন আরো স্পেশাল করে বলছে যে TF-DF ইজ এ পপুলার অ্যাপ্রোচ ইউজ টু উইক টার্মস ফর NLP, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যেটা মানে হচ্ছে, যেটা নিয়ে আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমরা NLP ওয়ার্ড কিভাবে ইউজ করবো, NLP ওয়ার্ড কোথায় পাবো, এগুলো নিয়ে আমরা আপনাদেরকে বিস্তারিত টিউটোরিয়াল ইনশাল্লাহ এই কোর্সের শেষের দিকে আমরা আপনাদেরকে আলোচনা করবো। এগুলো টপিকগুলো বাদ যাবে না। তো TF-DF আগে যেটাকে আমরা বলতাম হচ্ছে LSI কিওয়ার্ড, বেশি বেশি কিওয়ার্ডের আর্টিকেলের বা কনটেক্সটের ভিতরে ব্যবহার করা। যেমন একটা কিওয়ার্ডের আমরা যদি একটা যে কোনো একটা যদি ফর্ম যদি আমরা লিখে যদি সার্চ করি, যেমন হচ্ছে মেক মানি, আচ্ছা মেক মানি অনলাইন অ্যাপ, এই একটা কিওয়ার্ড। ঠিক আছে, তো এই কিওয়ার্ডটা কি আমরা একটা টাইটেল যখন আগে মানুষ সেটা করতো, এই একই কিওয়ার্ডের যে বিভিন্ন যে ভার্সন গুলো রয়েছে, যে LSI ভার্সন গুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো মানুষ কি করতো, ব্যবহার করতো। যেমন মেক মানি অনলাইন অ্যাপ ডাউনলোড, মেক মানি অনলাইন অ্যাপ বিডি, মেক মানি অনলাইন অ্যাপ বাংলাদেশ, এরকম অনেকগুলো LSI কিওয়ার্ড আমরা পাচ্ছি এখান থেকে। তো আমরা কিওয়ার্ড রিসার্চে সেগুলো শিখবো। বাট এখন বর্তমানে গুগল বলছে যে তুমি কিওয়ার্ডের ডেনসিটিটা ঠিক রাখার জন্য NLP ওয়ার্ড ইউজ করো। ঠিক আছে, NLP ওয়ার্ড মানে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ঠিক আছে, NLPটা ব্যবহার করতে গুগল রিকমেন্ড করছে। তো এখানেও সেটাই বলছে যে NLP ওয়ার্ডটাই হচ্ছে TF-DF এর আধিক্যটা বোঝায়, অর্থাৎ কিওয়ার্ডের ডেনসিটি আমরা ঠিক রাখবো হচ্ছে TF-IDF এর মাধ্যমে। কন্টেন্ট লেন্থ, এখানে দেখেন কন্টেন্ট লেন্থের উপরে গুগল র্যাঙ্কিংটা প্রদান করে। ঠিক আছে, যেমন একটা ওয়েবসাইট যখন 500 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে, তখন গুগল অ্যাজ ইউজুয়ালি বুঝতে পারে যে সেই 500 ওয়ার্ডের আর্টিকেলের ভিতরে কতটুকু ইনফরমেশন থাকতে পারে। কিন্তু একজন ব্যক্তি যখন 5000 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখবে, গুগল কিন্তু আলটিমেটলি বুঝতে পারবে যে সেই 5000 ওয়ার্ডের ভিতরে অনেক ইনফরমেশন ইউজারদের জন্য নিয়ে এসেছে, এবং সেই 5000 ওয়ার্ডের ভিতরে সে বিভিন্ন ধরনের টেক্সট, মিডিয়া, ইনফোগ্রাফি, হ্যাঁ, এরকম PDF অনেক কিছু ব্যবহার করছে, হ্যাঁ, ভিডিও। তো সেজন্য যেটা করব, এখন বর্তমানে কন্টেন্ট লেন্থটা অনেক ইম্পর্টেন্ট। কন্টেন্ট লেন্থটা আমরা চেষ্টা করবো একটু লং করে আর্টিকেল লেখার জন্য। যত শর্ট কন্টেন্ট তত আপনার র্যাঙ্কিং এর দিকে আপনি পিছিয়ে থাকবেন। এই যে এখানে দেখেন, যত কন্টেন্টের পজিশন তার সবার চেয়ে উপরে যার কন্টেন্টের লেন্থ সবচেয়ে বেশি। ঠিক আছে, তো কন্টেন্ট লেন্থটা এখন ওয়ান অফ দ্য ফ্যাক্ট আমি বলবো। ঠিক আছে, যে র্যাঙ্কিং ফ্যাক্টর জন্য গুগল রেজাল্ট ওয়াজ অ্যাবাউট 1400 ওয়ার্ড ইন লেন্থ। ঠিক আছে, তো আরেকটা কি বলছে এখানে, ফাউন্ড দ্য এভারেজ ফার্স্ট পেজ গুগল রেজাল্ট ওয়াজ, আচ্ছা গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো স্টাডি করে একটা রিসেন্ট একটা ফ্যাক্টরস এর উপরে গুগল বর্তমানে দেখছে যে যারা যারা প্রথম পেজে আসছে তাদের আর্টিকেল কি 1400 ওয়ার্ডের নিচে নাই, অর্থাৎ কেউ 500, 600, 800, 1000 ওয়ার্ডের যারা আর্টিকেল লিখছেন তাদের জন্য এটা একটা রেড সিগন্যাল। আপনারা কি করেন, মিনিমাম চেষ্টা করেন 1400 ওয়ার্ডের নিচে কোনো আর্টিকেল পাবলিশ না করার জন্য। ঠিক আছে, তো এটা আমরা সবাই এই ফ্যাক্টরটা মাথায় রাখার চেষ্টা করবো। এর পরবর্তীতে দেখেন টেবিল অফ কন্টেন্ট। আপনি যদি আমাদের এই ব্লগের ভিতর যান, টেবিল অফ কন্টেন্ট ছিল এখানে, বাট আমরা যে কোনো প্রবলেমের কারণে আমরা দেখতেছি না টেবিল অফ কন্টেন্টটা। এটা হয়তো আমি সকালবেলা অফ করে দিয়েছি যে কোনো কারণে। আমার এখানে টেবিল অফ কন্টেন্ট ছিল। যাই হোক, আমি যদি ridwankausar.com এ যদি যাই, আপনাদের একটু দেখাই টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্ট কিছুই না, এটা জাস্ট একটা প্লাগইনের মাধ্যমে করা যায়। আবার ওয়েবসাইটের আপনি চাইলে আপনার যে এডিটর রয়েছে সেই এডিটরের মাধ্যমে আপনি করাতে পারবেন। এই যে দেখেন টেবিল অফ কন্টেন্ট, এই যে ছোট্ট একটা বার এখানে আসবে, এটাতে ক্লিক করলে আমার এখানে যতগুলো আপনি H2 ট্যাগ আমি ব্যবহার করেছি এই কন্টেন্টের ভিতরে, যতগুলো আমি H1 ট্যাগ ব্যবহার করছি সবগুলো দেখাবে। ঠিক আছে, H3 ট্যাগ ব্যবহার করছি, আমি যদি এটা ক্লিক করি সরাসরি আমার সে 6 নাম্বার চলে গেলাম। যে ইউজার একটা কি নেভিগেশন পায়, সে তার সবগুলো পয়েন্ট পড়তে চাচ্ছে না, সে কি করতে চাচ্ছে, লাস্ট পয়েন্টটা পড়তে চাচ্ছে। ঠিক আছে,
তো সে কি করবে, যখন এই যে টেবিল অফ কন্টেন্টে এসে যখন লাস্টের প্যারাটা ক্লিক করবে, সে সরাসরি 7 নম্বরে চলে যাবে। ঠিক আছে, তো যেটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো টেবিল অফ কন্টেন্ট আপনার কন্টেন্টের ভিতর থাকা এটা ওয়ান অফ দ্য মোস্ট র্যাঙ্কিং ফ্যাক্টর। ঠিক আছে, আচ্ছা আমরা কোথায় ছিলাম, আমরা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এ, আচ্ছা আমরা ছিলাম হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর ছিলাম। ওকে, তাহলে টেবিল অফ কন্টেন্ট আমরা রাখার চেষ্টা করব। তো গুগল রিসেন্টলি তাদের একটা রেজাল্ট ওরা দেখেছে, যে সকল কন্টেন্টের ভিতরে টেবিল অফ কন্টেন্ট থাকে সেগুলো র্যাঙ্কিং সিগনালে এগিয়ে থাকে। তো আমরা কি করব, টেবিল অফ কন্টেন্ট ব্যবহার করব। এবং গুগল অনেক সময় যে দেখেন বিভিন্ন কিওয়ার্ড লিখে সার্চ করে এরকম অটোমেটিক কি করে নেয়, টেবিল অফ কন্টেন্ট থেকে কি করে নেয়, বিভিন্ন ফিচার সে কি করে অটোমেটিকলি নিয়ে নেয়। এই যে এরকম দেখেন, এই টেবিল অফ কন্টেন্টটাই সরাসরি কি করে গুগলে স্নিপেট চলে আসে। ঠিক আছে, তো সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করবো আপনাদের মাঝে। তো ল্যাটিন সিমেন্টিক ইন্ডেক্স, এই শব্দটা মানে হচ্ছে এলএসআই। আমরা যে আগে বলছিলাম যে এলএসআই শব্দটা বেশি ব্যবহার করতে হবে, ডাইরেক্ট আমরা যে প্রাইমারি কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ডটার জায়গায় এলএসআই শব্দটা আমরা বেশি ব্যবহার করব। তো এখানে দেখেন এলএসআই কিওয়ার্ড কি বলছে, এলএসআই কিওয়ার্ড হেল্প সার্চ ইঞ্জিন extract meaning from word that have more than one meaning. For example, Apple the computer company versus Apple the fruit. Therefore, the presence of absence of LSI probably also act as a content quality signal. তো এখানে বোঝাচ্ছে যে আপনি একটা কিওয়ার্ডকে সরাসরি ডিরেক্টলি বারবার ইউজ না করে আপনি সেটার এলএসআই ভার্সনটা ইউজ করেন, এটা একটা র্যাঙ্কিং সিগন্যালের জন্য কাজ করবে। এবং বর্তমানে এলএসআই যে আপডেট ভার্সনটা রয়েছে সেটা হচ্ছে এনএলপি, আমরা এনএলপি ইউজ করব। ঠিক আছে, ন্যাচারালি কিভাবে আমাদের কিওয়ার্ডগুলোকে ঢুকিয়ে দেওয়া যায় আমাদের আর্টিকেলে, সেই বিষয়টা আমরা দেখব। এলএসআই কিওয়ার্ড ইন টাইটেল এন্ড ডেসক্রিপশন ট্যাগ। তো এটাও একটা কি রিলেভেন্সি অ্যাক্ট অফ একটা সিগন্যাল, রিলেভেন্সি সিগন্যালটা। তো আপনি আপনার কিওয়ার্ডের ভিতরে যেই এলএসআই শব্দটা ব্যবহার করছেন, ডিরেক্টলি আপনার কিওয়ার্ডের ভিতরে এলএসআই রাখতে পারেন, আর মূল যে কিওয়ার্ডটা রাখতে হবে তা না, এলএসআই রাখতে পারেন। এবং ডেসক্রিপশনে, টাইটেলে, ডেসক্রিপশনে কি করেন, সেই এলএসআই শব্দটা বা এলএসআই কিওয়ার্ডটা ইউজ করেন। আচ্ছা, পেজ কভার টপিক ইন ডেপথ। আচ্ছা, একটা টপিক নিয়ে যখন আমি লিখবো তখন আমি কি করব, ইন ডিটেল লেখার চেষ্টা করব একটা টপিক সম্পর্কে। ঠিক আছে, ইন ডেপথ লিখলে সেটা কি পার্টিকুলারলি এভাবেই গুগল সেটাকে কি পজিটিভলি দেখে। ঠিক আছে, ধরা যাক আমি যে কোনো একটা টপিক সম্পর্কে লিখলাম যে হাউ টু হাইড ফিচার ইমেজ ইন ওয়ার্ডপ্রেস। তো এটা নিয়ে আমি বিস্তারিত সবকিছু লিখছি। আমি কি করলাম, এটা নিয়ে একটা টেক্সট লিখে দিলাম, একটা প্যারাগ্রাফ লিখে দিলাম, একটা পিডিএফ দিলাম, একটা ইমেজে দেখালাম, একটা ভিডিও, এটার জন্য একটা অ্যাসোসিয়েট একটা ভিডিও দিলাম, রিলেভেন্ট কোনো ব্লগ থাকলে সেই ব্লগকে এক্সটার্নাল লিংক দিলাম, আউটবাউন্ড লিংক দিলাম, রিলেভেন্ট কোনো পেজ থাকলে সেখানে এক্সটার্নাল লিংক দিলাম, এবং ভালো কোনো ব্লগ থাকলে তাকে আউটবাউন্ড লিংক দিলাম। তো এই যে রিসোর্স গুলো আমি শেয়ার করলাম, এক্ষেত্রে কি হলো, কন্টেন্টটা ইনডেপথ হলো। তো কন্টেন্ট যত বেশি ইনডেপথ হবে তত বেশি কি হবে, আপনার কি হবে, গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টরের জন্য এটা কি ভালো কাজ করবে। ঠিক আছে, সো আমরা কি করবো, ইনডেপথ কন্টেন্ট লেখার চেষ্টা করবো। ঠিক আছে, অর্থাৎ গুগলের সবকিছু আমরা মানে কি করার চেষ্টা করব, আমরা যত একটা বিষয় নিয়ে যখন লিখবো তখন সবকিছু কভার করার চেষ্টা করব। এবার দেখেন পেজ লোডিং স্পিড ভিয়া HTML। ঠিক আছে, তো এইটা নিয়ে আলাদা একটা পেজ লোডিং স্পিডটা যদি আপনি চেক করতে যান আপনার যে কোনো পেজে, আমি যদি গুগলের পেজ লোড স্পিড যদি দেখি, তাহলে অলরেডি গুগল কি একটা ওয়েবসাইট তৈরি করে রেখেছে এটা চেক করার জন্য। একটা হচ্ছে জিটি ম্যাট্রিক্স, এটার মাধ্যমে আমরা কি করতে পারি, চেক করতে পারি। আর একটা হচ্ছে কি, গুগলের একটা পেজ স্পিড ইনসাইট রয়েছে, সেটার মাধ্যমে আমরা চেক করতে পারি। যেমন আমরা যদি ব্যাকলিংক যে ওয়েবসাইটে রয়েছে, ওয়েবসাইটে যদি আমরা কপি করে যদি আমরা কি করি, তার পেজের যে স্পিডটা যেটা রয়েছে সেই পেজ স্পিডটা যদি আমরা চেক করতে যাই, তাহলে আমরা দুইটা ওয়েবসাইট থেকে অ্যানালাইজ করতে পারি। একটা হচ্ছে জিটি ম্যাট্রিক্স, এর পরবর্তীতে আরেকটা হচ্ছে কি, গুগল পেজ স্পিড ইনসাইট। এই দুটাতে গেলে আপনি যখন কোনো পেজ দিবেন তখন দেখতে পাবেন যে এটা কত ফাস্ট লোড হয় এবং যে পেজ স্পিডটা কতটুকু বেটার। ঠিক আছে, তো পেজ স্পিডটা একটা দেখেন এখানে কি বলছে, গুগল এন্ড বিং, এই দুইটা কিন্তু সার্চ ইঞ্জিন, গুগল একটা সার্চ ইঞ্জিন, বিং একটা সার্চ ইঞ্জিন, ইউজ পেজ স্পিড অ্যাজ এ র্যাঙ্কিং ফ্যাক্টর। তো সরাসরি পেজ স্পিডটা র্যাঙ্কিং ফ্যাক্টর। সো আপনাকে ইউ হ্যাভ টু অপটিমাইজ ইউর পেজ ফর বেটার লোডিং, ফাস্ট লোডিং। ঠিক আছে, আপনাকে কি করতে হবে, আপনার ওয়েবসাইটকে ফাস্ট লোড হওয়ার জন্য কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। ঠিক আছে, দেখেন ব্যাকলিংকও 63% সে কি পেয়েছে, সিগন্যাল পেয়েছে ফাস্ট লোডের জন্য। ঠিক আছে, এই যে ব্যাকলিংকের হোম পেজটা এখানে দেখা যাচ্ছে, মোবাইল অপটিমাইজ কিনা সেটা দেখা যাচ্ছে। এবং আমরা যদি জিটি ম্যাট্রিক্সে যাই, দেখুন এ গ্রেডে রয়েছে। জিটি ম্যাট্রিক্সে এটা দেখাচ্ছে এ গ্রেড, পারফরমেন্স 100% ভালো, স্ট্রাকচার ভালো, এলসিপি ভালো, টিবিটি ভালো ও সিএলসি ভালো। অর্থাৎ যে ম্যাট্রিক্স গুলো রয়েছে তার দেখাচ্ছে সবগুলোই ভালো। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারছি মোটামুটি এটা কি অপটিমাইজ রয়েছে এই ওয়েবসাইটটা। ঠিক আছে, তো
তো গুগল এখানে কি বলছে যে পেজ র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে অন্যতম একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হচ্ছে মোবাইল অপটিমাইজ, মোবাইল স্পিডটা আপনার ওয়েবসাইটে ঠিক রয়েছে কিনা, এটাও আপনাকে খেয়াল রাখতে হবে। এবার আসলে হচ্ছে ইউজ অফ এমপি। একটা সময় এমপি কি কিছু এক্সিলারেট মোবাইল পেজ যেটাকে বলা হতো, এই এমপিটা একসময় কি ছিল, র্যাঙ্কিং সিগন্যাল ছিল। মানুষ পাগলের মতো হয়ে এমপি ঠিক করার চেষ্টা করলো, কিন্তু পরবর্তীতে যখন দেখলো এমপি ঠিক করার পরে বা সাইটে এমপি ইনেবল করার পরে সাইট কি করছে, অনেক সময় অনেকের সাইটের নেভিগেশন নষ্ট হয়ে যাচ্ছে, সাইট ভেঙে যাচ্ছে, অনেক প্রবলেম ফেস করছিল মানুষ। এই কারণে অনেক ওয়েবসাইটে বর্তমানে এমপি দেখা যায় না। এমপি চিহ্নিত সাইটগুলোতে আলাদা একটা সিগন্যাল থাকে, একটা সাইন থাকে, ঠিক আছে, যেসব সাইটের ভিতর এমপি রয়েছে আমরা অনেক সময় সার্চ করে দেখবো। তো হোয়াইল কি লিখছে, হোয়াইল নট এ ডিরেক্ট গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর, এমপি মে বি রিকোয়ার্ড টু র্যাঙ্ক মোবাইল ভার্সন গুগল নিউজ ক্যারাসল। বর্তমানে গুগল যেই নিউজ রয়েছে সেই নিউজ ক্যারাসলে এমপি যদি আপনার সাইটে এনেবল থাকে তাহলে এটা কি করে, সাইটটাকে একটু অপটিমাইজ করে মোবাইল ইউজারদের জন্য, এবং এটা কি করে মোবাইল ফ্রেন্ডলি বা মোবাইলের যারা ইউজার হচ্ছে তাদেরকে একটা বেটার এক্সপিরিয়েন্স দেয়। তো আমি বলবো না যে এমপি আপনার সাইটে এনেবল রাখতেই হবে, বাট এটা ডিরেক্ট কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর না বর্তমানে। হ্যাঁ, এন্টিটি ম্যাচ। আচ্ছা, এন্টিটি ম্যাচটা মানে হচ্ছে কি, আমরা যখন যখন আমরা আর্টিকেল লিখবো তখন সেই আর্টিকেলের ভিতরে বিভিন্ন ব্র্যান্ড নেম, ঠিক আছে, কোনো এন্টিটি, কোনো সিটি, কোনো কোম্পানি, এগুলো আমরা আর্টিকেলের ভিতরে রাখার চেষ্টা করি। যেমন আমরা লিখছি হচ্ছে টপ 10 বেস্ট ল্যাপটপ ইন ফর ইউএসএ পিপল। হ্যাঁ, তাহলে কি আমরা ইউএস এর মানুষের জন্য আমরা কি লিখছি, একটা বেস্ট ল্যাপটপ সাজেস্ট করছি। তো আমরা কি করবো, ইউএস এর বিভিন্ন ল্যাপটপের ব্র্যান্ডগুলো আমরা এখানে মেনশন করতে পারি, ইউএস এর বিভিন্ন ল্যাপটপের যে হাউসগুলো রয়েছে বা ল্যাপটপ যে সকল কোম্পানিগুলো ল্যাপটপ প্রোডাকশন করছে তাদের যে ওয়্যার হাউসগুলো রয়েছে সেগুলো আমরা ইনভেস্ট করতে পারি। এতে কি হবে, এন্টিটির একটা ম্যাচ থাকবে, অর্থাৎ আমি যেই টপিকটা কভার করার চেষ্টা করছি গুগলে, সেই টপিকটা গুগল রিলেভেন্সি খুঁজে পাবে যে না, উনি ইউএস এর ল্যাপটপ নিয়ে লিখছে এবং ইউএস এর ল্যাপটপ প্রোডাকশন কোম্পানিগুলো তার এন্টিটি গুলো সম্পর্কে সে তার আর্টিকেল কভার করেছে, ইউএস এর বড় বড় ব্র্যান্ডগুলো নিয়ে তার আর্টিকেলে কভার করার চেষ্টা করেছে। এই যে বিষয়টা, এটা কিন্তু একটা র্যাঙ্কিং এর জন্য একটা কি করে, একটা বুস্ট আপ করবে। সো এটা কি দেখা যাচ্ছে কি, পেজ মে গেট এ র্যাঙ্কিং বুস্ট ফর দ্য কিওয়ার্ড। এই এন্টিটি ম্যাচের জন্য আপনি কি পাবেন, সেই কিওয়ার্ডের জন্য কি পাবেন, র্যাঙ্কিং এর জন্য বুস্ট হবে আপনার, এটা অর্থাৎ র্যাঙ্কিং ফ্যাক্টরি ধরে নিব আমরা এটাকে। গুগল হামিং বার্ড, ঠিক আছে। সো আমরা গুগল হামিং বার্ড সম্পর্কে আমরা আগে আপনাদের মাঝে ডিটেইলস আলোচনা করেছি যে গুগল হামিং বার্ডটা কি। গুগল হামিং বার্ড হচ্ছে কন্টেন্ট নিয়ে সম্পূর্ণ কাজ করে। আপনি যে কনটেক্সটটাই লিখছেন, আপনি যে কনটেক্সটটা কভার করছেন সেখানে কত বেশি এলএসআই, কত বেশি এনএলপি ওয়ার্ড ব্যবহার করছেন, হ্যাঁ, অর্থাৎ কিওয়ার্ডের উপরে আসলে হামিং বার্ডটা আসলে অ্যাকচুয়ালি কাজ করছে। দ্য অ্যালগোরিদম চেঞ্জ হেল্প টু গুগল গো বিয়ন্ড কিওয়ার্ড। দেখছেন যে কিওয়ার্ড নিয়ে এই অ্যালগোরিদমটা এসেছিল, সেখানে বারবার বলছে যে গুগল একটা কিওয়ার্ড বারবার তুমি তোমার ব্লগে ইউজ করে কি করো না, কিওয়ার্ডের ডেন্সিটিটা, আধিক্যটা বাড়িয়ে কি করো না, কিওয়ার্ড স্টাফিং করো না, তুমি সেটার বদলে কি করো, কিওয়ার্ডের জায়গায় এলএসআই, হ্যাঁ, কিওয়ার্ড ব্যবহার করো। ওই যে এখানে আমরা দেখেছিলাম যে এলএসআই শব্দের যে ব্যবহারটা আমরা এখানে দেখেছিলাম যে ল্যাটিন সিমেন্টিক ইন্ডেক্সিং, হ্যাঁ, এই ওয়ার্ডটা যেটাকে বলা হয় এলএসআই, এটা ব্যবহার করো, অথবা এনএলপি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যেটা, সেটা ব্যবহার করো। ডুপ্লিকেট কন্টেন্ট, ঠিক আছে, ডুপ্লিকেট কন্টেন্ট হলে তো অবশ্যই এটা নেভিগেটলি ইনফ্লুয়েন্স করবে আপনার সাইটের সার্চ ইঞ্জিন ভিজিবিলিটির জন্য। তো ডুপ্লিকেট কন্টেন্ট থেকে আমরা সবসময় চেষ্টা করবো আমাদের সাইটকে বাঁচানোর জন্য। ইভেন আমরা কোনো একটা পেজে একটা কন্টেন্ট লিখেছি সেটাও যেন আমাদের ওয়েবসাইটে আরেকটা পেজে যাতে সেম একই সাদৃশ্য কন্টেন্ট যাতে না আসে, সেটাও আমাদের ফলো রাখতে হবে। রিলেশন কলোনিক্যাল, এটা হচ্ছে এটা যখন আমরা টেকনিক্যাল এসইও শিখবো তখন আমরা এই বিষয়টা শিখবো। যেমন ধরা যাক আমি যদি একটু এক্সাম্পল দিই, এগুলো নিয়ে পরবর্তীতে আসবে, আমাদের পুরো কোর্সের ভিতরে এগুলো কভার হয়ে যাবে। আচ্ছা, রিলেশন কলোনিক্যালটা বিষয়টা কি? আচ্ছা, এটা যদি আমি একটু সার্চ করি তাহলে আরেকটু ডিটেইলস আপনি বুঝবেন। একটা ওয়েবসাইটের বিভিন্ন ভার্সন হয়, একটা ওয়েবসাইটের HTTPS দিয়ে একটা ভার্সন হয়, শুধুমাত্র HTTP দিয়ে একটা ভার্সন হয়, আবার www ডট দিয়ে একটা ভার্সন হয়, আবার www ছাড়াও একটা ভার্সন হয়, ঠিক আছে। চারটা ভার্সন কিন্তু আমরা একটা ওয়েবসাইটে সচরাচর দেখতে পাই। তো এই চারটা ভার্সনের ভিতরে আপনাকে গুগলকে দেখিয়ে দিতে হবে আপনার ওয়েবসাইটের মূল ভার্সনটা কোনটা, ঠিক আছে। আমরা যদি দেখি এখানে, ওকে, দেখেন এই যে দেখেন, ফর এক্সাম্পল দিস কুড বি দেয়ার ইউআরএল, দেখেন https example.com আপনার ওয়েবসাইটের নাম এখানে হতে পারে ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন। আবার কি http.com আপনার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস একই থাকলো, প্লাগইন এসইও। আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে না বিষয়টা, আরেকটু যদি আমি আপনাদের নিচে স্ক্রল করে দেখাই। আচ্ছা, এখানে সাবডোমেইন নিয়ে বেশি দেখিয়েছে কলোনিক্যাল যে ইয়াটা। আচ্ছা, এখানে অত ডিটেইলস বুঝাতে পারেনি, যতটুকু আমি বুঝতে পারছি আমি আপনাদেরকে বলি। আমাদের ওয়েবসাইট যেমন ব্যাকলিংকও, আচ্ছা, redoncursor.com এর একটা ভার্সন হচ্ছে www.redoncursor.com, এটা একটা ভার্সন, ঠিক আছে। তারপরে আরেকটা ভার্সন হচ্ছে https/redoncursor.com,
এটা একটা ভার্সন, আবার http.ridwankausar.com এটা একটা ভার্সন, আবার http://www.ridwankausar একটা ভার্সন। তো আমি গুগলকে দেখিয়ে দিতে হবে কলোনিক্যাল যেই ইয়াটা রিলেশনটা, এটা আমাকে গুগলকে দেখিয়ে দিতে হবে যে গুগল কোন ওয়েবসাইটটাকে ফলো করবে বা কোন ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং এর জন্য প্রাধান্য দেবে। এই কলোনিক্যাল যেই রিলেশনটা এটা আমাকে দেখিয়ে দিতে হবে, এটা টেকনিক্যাল ইস্যুর একটা পার্ট, আমরা শিখবো। ইমেজ অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশন নিয়ে আমার মনে হয় বাংলাদেশে আমার মতো একটা ইনডেপথ ভিডিওকে ইউটিউবে দিয়েছে। আপনারা ইমেজ অপটিমাইজেশন লিখে সার্চ করলেই ইউটিউবে হয়তো র্যাঙ্কিং এ ফার্স্টে আমার ভিডিওটা পাবেন, ঠিক আছে। আচ্ছা, আমি একটু যদি আপনাদের দেখিয়ে দিই, ইউটিউবে যদি আমরা যাই, আমরা ইউটিউবে যাচ্ছি, ওকে। আচ্ছা, ইউটিউবে গিয়ে আপনি যদি ইমেজ অপটিমাইজেশন লেখেন, এটা নিয়ে একটা মানে যেহেতু এই বিষয়গুলো অন পেজের এসইও বিষয়গুলো আমি আগে কভার করে এসেছি, তারপর আপনাদের মাঝে এখন আমি আলোচনা করে যাচ্ছি। আচ্ছা, ইমেজ অপটিমাইজেশন এসইও। আচ্ছা, এই যে দেখেন ইমেজ অপটিমাইজেশন এসইও লিখে সার্চ করার পরে গুগলে সবার আগে কিন্তু আমার যে ভিডিওটা সেই ভিডিওটা এসেছে। তো এই ভিডিওটা আপনারা দেখবেন, সবাইকে মোস্ট রিকমেন্ডেড ইমেজ অপটিমাইজেশন। আমি আপনাদের বারবার বলেছি যে অন পেজ এসইও আর একটা মোটামুটি 80% একটা কভার করার চেষ্টা করেছি আমি ইউটিউবের ভিতরে অন পেজ এসইওটা। তো অন পেজ এসইওটা আপনারা, আমি তো এখানে কভার করব আমার এই ভিডিওতে, আপনারা চেষ্টা করবেন কাইন্ডলি আমার সেই প্লেলিস্টের ভিডিওগুলো দেখে আসবেন, ঠিক আছে। অন পেজ এসইও তো শিখবেন, আমার এই পেড কোর্সে তো ইনশাআল্লাহ শিখাবোই, পাশাপাশি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, সেখানেও অনেক ইনফরমেশন আপনারা পাবেন। তো ইমেজ অপটিমাইজেশন মানে একটা ইমেজের ভিতরে আপনি যেমন এই ইমেজটা, ঠিক আছে, তো ইমেজটাতে হোভার করলে দেখেন আমার কি দেখাচ্ছে, এই ইমেজটা কি রিলেটেড। একটা ইমেজ কিন্তু গুগল রিড করতে পারে না, কিন্তু ইমেজের অল্টার টেক, ঠিক আছে, অল ইন টেক, টাইটেল, হ্যাঁ, এগুলো কিন্তু গুগল কিন্তু কি করতে পারে, রিড করতে পারে, এবং গুগল কিন্তু বুঝতে পারে কোন কিওয়ার্ডের জন্য আপনি কি ইমেজ ব্যবহার করছেন, ঠিক আছে। যেমন, আচ্ছা আমরা কোথায় ছিলাম, এই যে, তো এখানে যেটা বলছে যে হোয়েন ইউজ, আচ্ছা এটা না, ইমেজ অপটিমাইজেশন। আচ্ছা, ইমেজ অপটিমাইজেশনে কি বলবো, ইমেজের নেমটা আমরা কি করব, রিনেম করব, ইমেলের ভিতরে একটা অল্টার টেক্সট দিব, একটা টাইটেল থাকবে, একটা ডেসক্রিপশন থাকবে এবং ক্যাপশন থাকবে, ঠিক আছে। ক্যাপশনটা আমার এখানে শো করছে না, এটা যেহেতু হেডিং ট্যাগ, হয়তো নিচের কোনো ইমেজ থাকলে সেটাতে ক্যাপশন শো করতে, আছে এটা তো ক্যাপশন শো করছে, ক্যাপশন আমি হাইড করে গেছি। তার মানে এখানে বোঝাচ্ছে কি গুগলের এটা সরাসরি একটা র্যাঙ্কিং ফ্যাক্টর ইমেজ অপটিমাইজেশনের। হ্যাঁ, আপনার একটা ইমেজের টাইটেল ট্যাগ থাকতে হবে, আপনার ইমেজের অল্টার ট্যাগ থাকতে হবে, ডেসক্রিপশন থাকতে হবে এবং ক্যাপশন থাকতে হবে, যেটা আমরা ইমেজ অপটিমাইজেশন পার্টে শিখে ফেলবো ইনশাআল্লাহ। কন্টেন্ট রিলেভেন্সি, দেখেন 200টা রয়েছে, আমি যদি 200টা নিয়ে বলতে যাই অনেক বিষয়ে কথা বলতে হবে আপনাদেরকে, আমি বলবো ম্যানুয়ালি আপনারা একটা একটা করে চেক করে দেখবেন যে গুগলের যে র্যাঙ্কিং এর যে ফ্যাক্টর গুলো যেগুলো রয়েছে। তারপর আমি চেষ্টা করছি আরো কিছু টপিক নিয়ে আপনাদের মাঝে কভার করার জন্য। কন্টেন্ট রিলেভেন্সি, হ্যাঁ, কন্টেন্টের রিলেভেন্সি মানে এটা সহজেই আপনারা বুঝতে পারছেন যে আমি যদি ব্লগ ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখি, আমার কন্টেন্টের ভিতরে যেন ডিজিটাল মার্কেটিং বিষয় নিয়েই কথাবার্তা থাকে। আমার কন্টেন্টের ভিতরে যদি তখন যদি গ্রাফিক ডিজাইন নিয়ে থাকে, এটা কিন্তু কন্টেন্টের রিলেভেন্সি ঠিক নাই। হ্যাঁ, আবার আমার কন্টেন্টটা গ্রাফিক ডিজাইন নিয়ে আমি কি করছি, ডিজিটাল মার্কেটিং রিলেটেড টপিকে কি করছি, ইন্টারনাল লিঙ্কিং করছি, তো সেটাও কিন্তু আমার কি হলো না, একটা অপটিমাইজ হলো না। তো আমাকে কি করতে হবে, কন্টেন্ট যে রিলেটেড চেষ্টা করতে হবে সেই রিলেটেড টপিক নিয়ে, সেই রিলেটেড বিষয় নিয়ে আমার কি করা, পুরো আর্টিকেলটা কভার করা, ওকে। তারপর হচ্ছে কন্টেন্ট রিলেভেন্সি দেখেন, এবং পেজে লাস্ট আপডেট কবে আপডেট করেছেন গুগল সেটা শো করে, ঠিক আছে, আপডেট করা, হ্যাঁ। তারপর হচ্ছে স্পেশালি কবে পাবলিশ করছেন, কবে আপডেট করেছেন, এই বিষয়গুলো কি করবেন আপনারা, আপডেট করবেন, ঠিক আছে, কন্টেন্টের। আচ্ছা, কন্টেন্ট রিসেন্সি, আচ্ছা আমি একটু ভুল করেছি, এটা হচ্ছে কন্টেন্ট রিসেন্সি, ঠিক আছে। কন্টেন্ট রিসেন্সিটা মানে হচ্ছে কন্টেন্ট আপডেট রাখা, ঠিক আছে। অর্থাৎ আপনি যেই কন্টেন্ট নিয়ে কাজ করছেন, যেমন আমি এই পোস্টটা পাবলিশ করছি হচ্ছে 26শে জুলাই 2021, এখন 1 বছর হয়ে গেল, এর ভিতরে আমি কোনো আপডেট করলাম না আমার পোস্টটা, তাহলে কি করলো গুগল, মনে করলো এটা একটা ওল্ড পোস্ট, এটার কোনো আপডেট আসে নাই, এই পোস্টটা কি করবে, র্যাঙ্কিং হারাবে, যদিও ভালো ব্যাকলিঙ্ক থাকে। কিন্তু আমি যদি 1 সপ্তাহ পর পর বা 1 মাস পর পর এই ওয়েবসাইটের কোনো একটা কনটেক্সট চেঞ্জ করি, কোনো একটা জায়গায় আমি কি করলাম, একটা নতুন পয়েন্ট অ্যাড করে দিলাম, নতুন একটা আপডেট আসলে সেই আপডেটটা নিয়ে আলোচনা করলাম, তাহলে কি করবে গুগলে, যে দেখেন যে আপডেট, হ্যাঁ, পোস্টটা হয়তো আরো 2 বছর আগে, কিন্তু আপডেট করেছি কি রিসেন্টলি, তাহলে গুগল মনে করবে না কন্টেন্টের কি আছে, রিসেন্সি আছে, অর্থাৎ আপডেট করা হয়েছে। গুগল সেই পেজগুলোকে কি রাখে, গুগল র্যাঙ্কিং এ রাখে, ঠিক আছে। তো কন্টেন্ট রিসেন্সিটা আমরা আসলে বুঝতে পারলাম। অনুরূপভাবে কন্টেন্ট আপডেটও রাখার চেষ্টা করতে হবে। এরপর হচ্ছে কন্টেন্ট আপডেট, এই যেটা নিয়ে আমরা কথা বললাম যে কন্টেন্ট আপডেট রাখতে হবে, হিস্টোরিক্যাল পেজ আপডেট, ঠিক আছে। ওই যে বললাম এই বিষয় নিয়ে আমরা কথা বলেছি যে আপডেটটা কি উইকলি আপডেট হচ্ছে নাকি ইয়ারলি আপডেট হচ্ছে, এটার একটা ফ্রিকোয়েন্সি ঠিক রাখা, অর্থাৎ আপনি আপনার পেজটাকে রিফ্রেশ রাখা, হ্যাঁ, হিস্টোরিক্যাল আপডেটটা ঠিক রাখা। এরপরে দেখেন কি বলছে, জন মুলার বলছে কি, কিওয়ার্ড ইন H2 H3 ট্যাগ হ্যাভিং এ কিওয়ার্ড অ্যাপিয়ার ইন দ্য সাবহেডিং H2 or H3 ফরম্যাট মে বি অ্যানাদার উইক রিলেভেন্সি সিগন্যাল। ইনফ্যাক্ট গুগল, জন মুলার, ঠিক আছে। This heading tag is HTML help to understand the structure of the page. একটা ওয়েবসাইটের পেজ স্ট্রাকচার বোঝার জন্য আপনার ওয়েবসাইটে যেমন এই যে এটা যেমন H1 ট্যাগ,
এরকম H2 H3 এগুলো বোঝার জন্য কি এটা হেল্প করে। সো আমরা এই ট্যাগগুলো ব্যবহার করব, ঠিক আছে। আউটবাউন্ড লিঙ্ক কোয়ালিটি, আমার ওয়েবসাইটের ভিতরে আমি কি করলাম, এই যে এখানে দেখেন আমি কি নিয়ে এসেছি, আউটবাউন্ড একটা ভিডিও আমি কি করেছি, এমবেড করেছি, যেটা হচ্ছে কি WP বিগিনার তারা খুব সুন্দরভাবে কিভাবে একটা ওয়েবসাইটের ফিচার ইমেজটা চেঞ্জ করা যায় বা একটা ফিচার ইমেজটা হাইড করা যায় সেই বিষয়টা নিয়ে তারা একটা ভিডিও দিয়েছে। তো আমি তাকে কি একটা আউটবাউন্ড লিঙ্ক দিয়েছি, যদিও নো ফলো। তো যাই হোক, এরকম যে আউটবাউন্ড লিঙ্ক গুলো, বা আমার এখানে দেখেন বেস্ট ওয়ার্ডপ্রেস থিম ফর অ্যাফিলিয়েট মার্কেটিং, তো এখানে আমি কি করছি, অনেকগুলো আমার হয়তো অ্যাফিলিয়েট লিঙ্ক রয়েছে, আমি হয়তো অনেকগুলো কি করছি থিম এখানে সাজেস্ট করেছি। তো এই যে থিমগুলো সাজেস্ট করেছি এখানে, এই থিমগুলোতে কিন্তু আমি কিন্তু এক একটা আউটবাউন্ড লিঙ্ক দিয়েছি। আবার কন্টেন্টের ভিতরে আমি অনেক ইন্টারনাল লিঙ্ক করেছি, আউটবাউন্ড লিঙ্ক দিয়েছি। দেখেন এখানে একটা আউটবাউন্ড লিঙ্ক রয়েছে। তো এই আউটবাউন্ড লিঙ্কের কোয়ালিটিটা কিন্তু গুগল ফলো করে, গুগল ক্রলার দেখে কেমন সেটা। আমি এখানে ওয়ার্ডপ্রেসের থিম নিয়ে লিখেছি, আমি কি আউটবাউন্ড লিঙ্ক হিসেবে কি আরেকটা ইরিলেভেন্ট ওয়েবসাইটকে আমি আউটবাউন্ড লিঙ্ক দিলাম কিনা, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মেজর রোল ফ্যাক্ট এটা বর্তমানে। সো আউটবাউন্ড লিঙ্কের কোয়ালিটিটা গুগল দেখবে যে আসলে কি আপনি অথরিটি সাইটকে আউটবাউন্ড লিঙ্ক দিচ্ছেন, নাকি আপনার ডোমেন অথরিটি অনেক বড় বাট আপনি কি করছেন, আপনার থেকে জুনিয়র, আপনার থেকে আনট্রাস্টেড, যাদের কোনো ট্রাস্ট ফ্লো নাই, এরকম ওয়েবসাইটকে আপনি লিঙ্ক দিচ্ছেন কিনা, আউটবাউন্ড লিঙ্ক দিচ্ছেন, এটা কিন্তু গুগল ফলো করে। সো ইউ হ্যাভ টু অ্যাওয়্যার দ্যাট সিগন্যাল। তো আউটবাউন্ড লিঙ্ক থিম, আউটবাউন্ড লিঙ্ক থিম যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, ঠিক আছে, যে আপনি কাকে দিচ্ছেন এই লিঙ্কটা, ঠিক আছে। ফর এক্সাম্পল এখানে বলছে ইফ ইউ হ্যাভ এ পেজ অ্যাবাউট কার দ্যাট লিঙ্কস টু মুভি রিলেটেড পেজ, মানে কি আপনার পেজটা হচ্ছে কার রিলেটেড, বা আপনি মুভি রিলেটেড পেজকে কি করছেন, লিঙ্ক দিচ্ছেন। This may tell Google that your page is about the movie car, not the automobile, ঠিক আছে। সো এটার মানে গুগল বুঝবে কি আপনার ওয়েবসাইটটা হচ্ছে কি মুভি কার নিয়ে, ঠিক আছে, আপনার মোবাইলটা কি অটোমোবাইল নিয়ে না। সো এটার ক্ষেত্রে আমাদের কি থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমরা যে পেজের আমরা চেষ্টা করি রিলেভেন্স সাইটে আউটবাউন্ড লিঙ্ক দেওয়ার জন্য, বা রিলেভেন্স সাইটে আমরা যদি কখনো যদি কাউকে ব্যাকলিঙ্ক দেই, বা নো ফলো ব্যাকলিঙ্ক দেই, বা ডু ফলো ব্যাকলিঙ্ক দেই, বা অন্য ওয়েবসাইট থেকে আমরা নিয়ে আসি, সেক্ষেত্রে আমাদের এটা কি করতে হবে, স্ট্রাকচারটা ফলো রাখতে হবে। গ্রামারলি স্পেলিং মিস্টেক এটা কখনোই করা যাবে না, অবশ্যই চেষ্টা করতে হবে গ্রামারলি এরর ফ্রি কন্টেন্ট লেখার জন্য। সিন্ডিকেট কন্টেন্ট, ইজ দ্য কন্টেন্ট ইজ এ পেজ অরিজিনাল, ইফ ইটস স্ক্র্যাপ অর কপি ফ্রম ইন্ডেক্স পেজ ইট উইল ওন্ট র্যাঙ্ক অ্যাজ ওয়েল। আপনি যদি কোনো কন্টেন্ট থেকে যদি কপি করে যদি সেটাকে রিরাইট করেন, সেটাকে স্ক্র্যাপ করে যদি কপি করে যদি পেস্ট করে আপনার ওয়েবসাইটে ব্যবহার করেন, সেটা কখনোই কি করবেন, র্যাঙ্কে আসবে না। মোবাইল ফ্রেন্ডলি আপডেট, এটা নিয়ে আমরা কথা বলেছিলাম গুগল আপডেটের ভিতরে, যে মোবাইল গ্যাডন নামে যে আপডেটটা রয়েছে, ইউজার এক্সপিরিয়েন্সের উপরে, মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং এর উপরে গুগল এই আপডেটটা নিয়ে এসেছিল। মোবাইল রেসপন্সিভ থিম ব্যবহার করবেন এই ক্ষেত্রে, এবং লোডিং স্পিডটা যেন ভালো থাকে, আর আপনার ওয়েবসাইটের টেক্সট সাইজটা যেন মোবাইলে ভালো থাকে, এই বিষয়গুলো কিন্তু মোবাইল গ্যাডন এই আপডেটটা কিন্তু কভার করেছিল। সো অবশ্যই থিম কেনার আগে যখনই ব্লগিং করবেন বা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, মোবাইল রেসপন্সিভ আছে কিনা আপনার থিম সেটা চেক করে নেবেন। মোবাইল ইউজিবিলিটি, হ্যাঁ, ওয়েবসাইট দ্যাট মোবাইল ইউজার ক্যান ইজিলি ইউজ মে হ্যাভ ইডিজি গুগল মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং। ওই যে কথা বলেছিলাম গুগল মোবাইল ফার্স্ট ইন্ডেক্সিং নিয়ে, আপনার ওয়েবসাইটটা যেন মোবাইল রেসপন্সিভ হয়, মোবাইলে যেন আপনার মেনুগুলো, আপনার হেডারগুলো, বিস্তারিত সবকিছু যেন কি একটা ইউজার যেমন ডেস্কটপে যেরকম ইউজ করতে পারে, সেরকম যেন সে মোবাইলেও ইউজ করতে পারে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। হিডেন কন্টেন্ট, হিডেন কন্টেন্ট মানে হচ্ছে দেখেন আচ্ছা, হিডেন কন্টেন্ট অন মোবাইল, হিডেন কন্টেন্ট অন মোবাইল ডিভাইস মে নট গেট ইন্ডেক্স or may not be weak as heavily versus fully visible content. However, Google recently started a hidden content, started that hidden content is okay, but also said that in the same video, if it's critical content, it should be visible, ঠিক আছে। আচ্ছা, হিডেন কন্টেন্ট মানে তো আমরা বুঝতে পারছি এটা অদৃশ্য কন্টেন্ট, ঠিক আছে। আপনার মোবাইলের ভিতরে এমন যেন না হয় আপনি কোনো কন্টেন্টকে হাইড করে রেখেছেন, থিমের কালারের সাথে কালার ম্যাচ করে আপনি কন্টেন্ট হাইড করে রেখেছেন, তো এই ধরনের ম্যানিপুলেশন করবেন না, ঠিক আছে। গুগল কিন্তু বুঝতে পারে যে আপনার কোন সাইটের ভিতরে হিডেন কন্টেন্ট গুলো রয়েছে, ঠিক আছে। এরপর দেখেন হেল্পফুল এন্ড সাপ্লিমেন্টারি কন্টেন্ট, ঠিক আছে, অ্যাকর্ডিং টু নিউ পাবলিক গুগল র্যাটার গাইডলাইন ডকুমেন্ট। এটা নিয়ে গুগল খুব রিসেন্টলি গুগল র্যাটার নিয়ে একটা আপডেট এসেছে, যেটা আমি গতকালকের ভিডিওতে কভার করতে পারিনি, যে একটা কন্টেন্টের যে হেল্পফুল সাপ্লিমেন্টারি যে ইন্ডিকেটর গুলো রয়েছে, পেজের কোয়ালিটিটা গুগল কিভাবে আইডেন্টিফাই করে, সেটা নিয়ে গুগল র্যাটারের ভিতরে একটা বিস্তারিত আলোচনা রয়েছে, হ্যাঁ। তো সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের ইউটিউবে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য, যে গুগল র্যাটার নিয়ে বর্তমানে নতুন আপডেট কি গাইডলাইনটা এসেছে, ঠিক আছে। তো কন্টেন্ট হিডেন বিহাইন্ড ট্যাব, ঠিক আছে, ডু ইউজার নিড টু ক্লিক অন দ্য ট্যাব রিভেল ফর দ্য সাম অফ দ্য কন্টেন্ট অফ ইউর পেজ ইফ গুগল হ্যাজ সেড দ্যাট ইজ কন্টেন্ট মে নট বি ইন্ডেক্স, ঠিক আছে। অর্থাৎ আপনি যদি কোনো কন্টেন্ট হাইড করে রাখেন, এটা গুগল কি করবে না, ইন্ডেক্স করবে না, ঠিক আছে। সো এরকম কোনো কন্টেন্ট, ইনভিজিবল কন্টেন্ট ইউজারের জন্য কি করা যাবে না, প্রেজেন্ট করা যাবে না। এরপর দেখেন নাম্বার অফ আউটবাউন্ড লিঙ্ক, আমরা তো জানি টু মেনি ডু ফলো ওবিএল ক্যান লিক পেজ র্যাঙ্ক।
মানে হচ্ছে আমার ওয়েবসাইটে আমি একটা কন্টেন্ট লিখলাম, সেই কন্টেন্টের ভিতরে আমি হিউজ পরিমাণে কি করছি, আউটবাউন্ড লিঙ্ক রাখছি, তার মানে আমার পেজের অথরিটি কিন্তু পাস হচ্ছে। সো বেশি যখন আপনি আউটবাউন্ড লিঙ্ক দিয়ে দিবেন তখন আপনার কি করবেন, পেজ র্যাঙ্ক হারাবেন। মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়া মানে হচ্ছে অবশ্যই মাল্টিমিডিয়া একটা র্যাঙ্কিং সিগন্যাল। যেমন আমরা যদি গুগলে যদি কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি, যেমন আমরা যদি এখানে লিখে সার্চ করলাম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সে ফর এক্সাম্পল, তো এখানে দেখেন ভিডিও আসছে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে, যারা ভিডিও পাবলিশ করে তাদের ভিডিওগুলো এখানে আসছে, ঠিক আছে, যে অ্যাফিলিয়েট মার্কেটিং যত ভিডিও ইউটিউবে আমরা পাবলিশ করেছি সবগুলো ভিডিও আছে। ইমেজ নিয়ে যখন আমরা সার্চ করি তখন ইমেজ, যে কতগুলো ইমেজ গুগলে র্যাঙ্ক করছে সেই ইমেজগুলো কিন্তু কি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে র্যাঙ্ক করছে। তার মানে কি এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে ধরতে পারি ইমেজ এবং ভিডিও মাল্টিমিডিয়া কন্টেন্টগুলোকে। নাম্বার অফ ইন্টারনাল লিঙ্কিং পয়েন্ট টু ইউর পেজ, আপনার ওয়েবসাইটে আপনি কতগুলো ইন্টারনাল লিঙ্কিং করলেন। যেমন আমরা এখানে একটা পোস্ট আমরা দেখাচ্ছিলাম, এটা ইন্টারনাল লিঙ্কিং না, আচ্ছা জিনিসিস, এটা ইন্টারনাল লিঙ্কিং না, আচ্ছা প্রত্যেকটা পোস্টের ভিতরে ইন্টারনাল লিঙ্কিং থাকতে হবে। অর্থাৎ আপনি যে টপিকটা নিয়ে কভার করার চেষ্টা করছেন, আপনি যে টপিকটা নিয়ে লেখার চেষ্টা করছেন, সেই টপিক নিয়ে অন্য যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোতে আপনি কি করছেন, ইন্টারনাল লিঙ্কিং করেন, তাহলে গুগল কি করবে, ক্রলার কি করবে, আপনার এক পেজ থেকে আরেক পেজে সে কি করবে, দ্রুত কি করবে, সে চলে যাবে। এক্ষেত্রে আপনার ওয়েবসাইটের কিন্তু ক্রলার অনেকক্ষণ বেশিক্ষণ গুগল ক্রলার কি আপনি রাখছেন। যেমন আমরা কি দেখি উইকিপিডিয়াতে আমরা দেখি না যে এক পেজ থেকে এক পেজ বারবার যাচ্ছে, যেমন এই যে দেখেন এক পেজের সাথে আরেক পেজে যে এলিমিনেটর থিমে, যে এই পোস্টে আমি এলিমিনেটর থিম নিয়ে লিখেছি, আমি আবার কি করলাম, ইন্টারনাল লিঙ্ক করে দিলাম এলিমিনেটর থিম নিয়ে আরেকটা পেজে। তো গুগল কিন্তু ক্রলার বট যখন আসবে তখন আমার এই পেজ থেকে কিন্তু সরাসরি কিন্তু সে আরেকটা পেজে চলে যাচ্ছে। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। সো বেশি বেশি করে ইন্টারনাল লিঙ্ক করতে হবে রিলেভেন্ট পেজের সাথে, ঠিক আছে। কোয়ালিটি অফ ইন্টারনাল লিঙ্কিং পয়েন্টিং টু দ্য পেজ, ওই যে কোয়ালিটি ঠিক রাখতে হবে, আমি ওই যে পেজের সাথে যে পেজের লিঙ্ক রাখতেছি সেই পেজটা যেন অবশ্যই রিলেভেন্ট হয়। ব্রোকেন লিঙ্ক, হ্যাভিং টু মেনি ব্রোকেন লিঙ্ক অন এ পেজ মে বি সাইন অফ দ্য নেগলেক্ট অফ abdomen site. The Google Data Guideline document uses broken link as one was at asset homepage quality. আপনার হোম পেজের যত বেশি ব্রোকেন লিঙ্ক থাকবে তত আপনার কি র্যাটার কোয়ালিটিটা উপরে কি এফেক্ট করবে, আপনার পেজের র্যাঙ্কিং হারাবে। সো ব্রোকেন লিঙ্ক গুলো ফিক্স করে কি করতে হবে, রিডাইরেক্ট করে দিতে হবে। তো এগুলো আমরা শিখবো সামনের দিকে। রিডিং লেভেল, আচ্ছা প্রত্যেকটা কন্টেন্টের ভিতর রিডিং লেভেলটা ভালো রাখতে হবে, অর্থাৎ বেশি বেশি করে কমপ্লেক্স কন্টেন্ট দিয়ে সেন্টেন্স লেখা যাবে না। যত বেশি ইউজারদের রিডিং লেভেলটা ভালো রাখা যাবে তত বেশি এটা কি র্যাঙ্কিং সিগন্যাল হিসেবে কাজ করবে। অ্যাফিলিয়েট লিঙ্ক, টু মেনি অ্যাফিলিয়েট লিঙ্ক, এটা কি একটা গুগল অ্যালগরিদমের একটা কি একটা ব্যাড কোয়ালিটি ইম্প্যাক্ট করে। আপনি খুব বেশি অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করবেন না, যেমন 1000 ওয়ার্ডের ভিতরে 20টা অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করে ফেলেন, এমন যেন না হয়। আপনার 1000 ওয়ার্ডের ভিতরে অ্যাটলিস্ট আমি আগেই বলেছিলাম 10টা আপনি অ্যাফিলিয়েট লিঙ্ক ইউজ করতে পারবেন আপনার কন্টেন্টের সাথে যদি যায় সেটা, ঠিক আছে। আবার এমন যেন না হয় একটা কি 100 ওয়ার্ডের একটা প্যাসেজের ভিতরে আপনি কি করলেন 10টা কি করে ফেললেন, কিওয়ার্ডই ইন্টারনাল লিঙ্ক করলেন সবগুলো অ্যাফিলিয়েট লিঙ্ক, এমন যেন না হয়, ঠিক আছে। HTML error and W3C validation, কোনো প্রকার সাইটের যেন কোডিং এর যেন কোনো পুয়ার পেজ কোয়ালিটি যাতে না থাকে, অর্থাৎ কোনো পেজ যাতে আপনাদের ব্রোকেন না থাকে, হ্যাঁ, যেটা এসইও এর জন্য কি হবে, আপনার সাইটের একটা উইক সিগন্যাল হবে। এই জন্য সবসময় HTML এরর গুলো চেক করবেন যদি আপনার সাইট কোড বেস হয়। আর ওয়ার্ডপ্রেসের হলে তো সাইট সবসময় চেক করবেনই, আপনারা দেখবেন আপনাদের কোনো ব্রোকেন লিঙ্ক রয়েছে কিনা বা HTML কোনো এরর রয়েছে কিনা বা কোনো W3C ESS যে কোড রয়েছে সেই কোডের কোনো ভ্যালিডেশনে কোনো প্রবলেম রয়েছে কিনা। ডোমেইন অথরিটি, all things being equal, a page on a authority domain will rank higher than a page with authority less. অর্থাৎ গুগল এখানে বলছে ডোমেন অথরিটিটা কোনো র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে না যদি আপনার কন্টেন্ট ভালো না হয়। এটা সম্পূর্ণ ইকুয়াল হবে, যার ডোমেন অথরিটি রয়েছে এবং যার ডোমেন অথরিটি নাই, এটার জন্য এক্সট্রা কোনো কি পাবে না, সে র্যাঙ্কিং সিগন্যাল বা র্যাঙ্কিং বুস্টার পাবে না, ঠিক আছে। আচ্ছা, অল থিংস বিং ইকুয়াল মানে সবকিছুই সমান হবে। এ পেজ অথরিটি ডোমেন, যার অথরিটি রয়েছে হায়ার র্যাঙ্কিং দেন এ পেজ অন ডোমেন উইথ লেস অথরিটি, অর্থাৎ একটা পেজের যার লেস অথরিটি সে এবং একটা পেজের যার ডোমেন অথরিটি কম, সে ইকুয়াল, গুগল ইকুয়াল চোখে দেখবে তাকে। কিন্তু কি করতে হবে, তার কন্টেন্টের উপর ফোকাস করে, ইউজার এক্সপেরিয়েন্সের উপর ফোকাস করে, অন পেজ অফ পেজের উপরে ফোকাস করে সে তাকে কি করবে, গুগল র্যাঙ্কিং প্রদান করবে, ঠিক আছে। ডোমেন রেটিং, ঠিক আছে, এই যে দেখেন ডোমেন রেটিং যাদের ডি অনেক বেশি, তাই বলে সে কি করবে না, আমি এটা আগেও বলেছি, HRF ডোমেন রেটিং ক্রলার্স উইথ হায়ার ফার্স্ট পেজ গুগল র্যাঙ্কিং, ঠিক আছে। মানে আপনার যে যদি ডোমেন রেটিং অনেক ভালো হয় কিন্তু আপনার যদি কন্টেন্ট যদি খারাপ হয়, তার মানে এই না যে আপনি ডোমেন রেটিং এর কারণে র্যাঙ্ক পেয়ে যাবেন। ডোমেন রেটিং এর পাশাপাশি উভয় ফ্যাক্টরগুলো আপনাকে কি করতে হবে, চেক করতে হবে। পেজ র্যাঙ্ক, আচ্ছা, নট পারফেক্টলি collected, but page with lots of authority tend to outrank page without much link authority, ঠিক আছে।
অর্থাৎ একটা একটা পেজ র্যাঙ্কটা ডিপেন্ড করে হচ্ছে একটা পেজে, যেমন আমি যদি আমার ওয়েবসাইট দেখাই, হোম পেজের তো একটা অথরিটি থাকে, হোম পেজের যে ডোমেন অথরিটি এবং যা আপনার সিঙ্গেল পেজের ডোমেন অথরিটি একই থাকে, কিন্তু সিঙ্গেল পেজের এবং হোম পেজের পেজ অথরিটি এক থাকে না, বা পিএ যেটাকে আমরা বলে থাকি। পিএটা ডিপেন্ড করে হচ্ছে ব্যাকলিং এর উপর, আপনি কত বেশি রিলেভেন্ট কোয়ালিটি ব্যাকলিং তৈরি করতে পারছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার পেজ অথরিটিটা বিল্ড হবে। ঠিক আছে, সো ইউআরএল স্ট্রেংথ, ওই যে দেখেন শর্ট ইউআরএলটা এখানে রিকমেন্ড করছে। আপনার যদি ইউআরএল লেন্থটা শর্ট হয় তো সেক্ষেত্রে আপনার র্যাঙ্কিং এ কি থাকলেন, আগে থাকলেন, বাট ইউআরএল লেন্থ যদি আপনার বড় হয় আপনি কি করলেন, র্যাঙ্কিং এ পিছিয়ে থাকলেন। তাই আমরা ইউজ করবো যে আমাদের যে পার্মাল লিঙ্কটা রয়েছে চেষ্টা করবো যে খুবই শর্ট রাখার জন্য, কিন্তু ডেসক্রাইবেবল থাকতে হবে আমাদের পার্মাল লিঙ্কটা। আবার এগুলো অনেক ম্যাটার্স রয়েছে, শুধু শর্ট দিতে গিয়ে আপনি কখনোই কি করবেন না, আপনার অন পেজ অপটিমাইজেশনটা নষ্ট করতে যাবেন না। ঠিক আছে, অন পেজে অনেক ফ্যাক্টর রয়েছে, কিওয়ার্ড এবং ইউআরএল যদি বোথ সেম থাকে তো সেক্ষেত্রে একটা র্যাঙ্কিং এর কিছুটা আপনি কি পাবেন, বুস্ট আপ পাবেন। ঠিক আছে, তো আরো অনেকগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর রয়েছে। আমার আশা ছিল যে এই যে দেখেন এগুলো বেসিক আপনারা সবাই বুঝতে পারবেন, বুলেট এবং নাম্বার লিস্টেড করা, ঠিক আছে, রেফারেন্স সোর্স দেওয়া, হ্যাঁ, ইউআরএল স্ট্রিংটা ঠিক রাখা, কিওয়ার্ড রাখা ইউআরএল এর ভিতরে, পেজ ক্যাটাগরি রাখা, হ্যাঁ, মানুষ যেন লেখে আপনার কন্টেন্ট গুলো, ইউআরএল এর পাথ ঠিক রাখা। ঠিক আছে, এইগুলো একবারে খুবই নর্মাল বেসিক লেভেলের। পেজ এজটা ডিপেন্ড করে, ইউজার ফ্রেন্ডলিনেস ডিপেন্ড করে, পার্টিং ডোমেনটা ঠিক আছে না, একটা ডোমেন কিনে রেখে দিয়েছেন অনেকদিন ধরে বাট ইউজ করছেন না, হ্যাঁ, তো এটা সার্চ ভিজিবিলিটিতে এটা একটা পার্ট ডোমেন হিসেবে ধরা হয়, তখন এই পেজ নিয়ে ওই ডোমেন নিয়ে কাজ করলে আর খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না। ঠিক আছে, ইউজফুল কন্টেন্ট দিচ্ছেন কিনা, হ্যাঁ, তো এরকম অনেক ফ্যাক্টর রয়েছে, সাইট লেভেল ফ্যাক্টর রয়েছে অনেক, হ্যাঁ, অফ পেজ অনেক ফ্যাক্টর রয়েছে। আসলে এই ফ্যাক্টর সবগুলো নিয়ে যদি আলোচনা করতে যাই তাহলে কিন্তু 3 ঘন্টা এই ভিডিওটা শেষ হবে না। সো মোটামুটি কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, আপনারা পুরো এই টাইটেল আর্টিকেলটা আমি দিয়ে দেবো, আপনারা নিজেরা পড়লেই বুঝতে পারবেন যে আসলে কি কি বিষয় এখানে কভার করার চেষ্টা করেছে। হ্যাঁ, সাইটের ইউজিবিলিটি, সাইজের লোকাল এসইও, ব্যাকলিংকের বিভিন্ন ফ্যাক্টর রয়েছে, লিঙ্কিং ডোমেন এইচ, হ্যাঁ, লিঙ্কিং কি রুট ডোমেন থেকে ব্যাকলিং পাচ্ছেন কিনা, কয়টা সেপারেট আইপি থেকে আপনার লিঙ্ক আসছে, হ্যাঁ, বিস্তারিত অনেক বিষয় রয়েছে। এগুলো আসলে একটা করে পড়বেন, একটা করে দেখে সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো আমি চেষ্টা চাচ্ছিলাম যে 200টা টপিক কভার করার জন্য, কিন্তু আসলে 200টা টপিক কভার করতে গেলে অনেক সময় লাগবে এবং অনেক লং একটা ভিডিও হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। আপনাদেরকে আমি এই টপিকের যেই আর্টিকেলটা রয়েছে এটা আমি আমার এই ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, সেখান থেকে গিয়ে সবাই ইনডেপথ বাকি বিষয়গুলো বুঝতে পারবেন আশা করছি। যারা কোর্সটা করছে তারা অন্তত এতটুকু নলেজ রাখে যে কোনো একটা শব্দ বা কোনো একটা ওয়ার্ড লিখলে কি মিন করছি সেটা আসলে এখান থেকে বোঝার মতো এবিলিটি আপনাদের সবারই রয়েছে, আমি বুঝতে পারছি। তারপরে কেউ যদি কোনো টপিক না বুঝেন, আমাদের গ্রুপ রয়েছে, সেই গ্রুপের ভিতরে সেই স্পেসিফিক টপিকটাকে ইন্ডিকেট করে আপনি কি করতে পারেন, আপনার পোস্ট বা কোনো থ্রেড ওপেন করতে পারেন। আমি চেষ্টা করবো গ্রুপে সেটা সমাধান দিয়ে দেওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।